তোমাদের গত দিনের যে ক্লাসের পিডিএফটা দিয়ে দিছিলাম এবং ক্লাসের যে রেকর্ডিংটা ওটা দেখতে কারো কোনো সমস্যা হয়েছে নাকি ঠিক ছিল? ঠিকই ছিল, সমস্যা হয়নি। ওকে, ঠিক আছে। সো আমি গতদিন একটা সিদ্ধান্ত নিলাম তোমাদের সাথে ক্লাস নিয়ে। সেই সিদ্ধান্তটা হচ্ছে, যখন আমি প্রথম অধ্যায় পড়ানো শুরু করছি আমার কাছে মনে হয়েছে তোমরা অনেক কিছু জানো। মানে আমি যেরকম বোকা মনে করতেছিলাম তোমরা মনে হয় এত বোকা না, যথেষ্ট আগানো আছো। সো সেইটার সাপেক্ষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হচ্ছে, আমরা প্রথম অধ্যায়ের মতো ফালতু চ্যাপ্টার যেখান থেকে তেমন কোনো প্রশ্নও আসে না, আর সত্যি বলতে ওরকম করে শেখারও কিছু নাই, আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ওইখানে যে কথাগুলো বলছে ওগুলো মনে হয় পরে পড়লেই ভালো হয়। সো তাহলে আমরা কোন চ্যাপ্টারে যাচ্ছি? আমি সিদ্ধান্ত নিছি যে আমরা এখন হচ্ছে চলে যাব চ্যাপ্টার 2, এইটাতে যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা ভালো করে পড়া উচিত, তা নাহলে তোমরা বোর হবা আর কি। সো এই সিদ্ধান্তে কারো কোনো সমস্যা নাই তো? না ভাইয়া, সমস্যা নেই। আমার মনে হয় ওকে, আমার মনে হয় এতে তোমাদের আরও ভালো হবে, কারণ স্কুলে পরীক্ষা টরীক্ষা থাকবে আর কি। চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে আমাদের দেখতে হবে এই জিনিসগুলো, পদার্থের অবস্থাসমূহ, যেটা আমরা গতদিন একটু আলোচনা করছি। আজকে আর অত গভীরে যাব না, তবে ওটার আরেকটু ডিটেলিংয়ে অন্য দিক দিয়ে যাব। কণার গতিতত্ত্ব, এটাকে ইংরেজিতে কি বলে বলো তো? কণার গতিতত্ত্ব। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। রাইট, এটাকে বলে কাইনেটিক কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, PARTICLES, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। কাইনেটিক মানে বুঝো তো গতিশক্তি, তোমরা পড়ছো কিনা ফিজিক্সে এখনো? কাইনেটিক এনার্জি বলে। ব্রাউনিয়ান মোশন, এটাকে ইংরেজিতে বলে ব্রাউনিয়ান মোশন। তোমরা কি বিজ্ঞানী রবার্ট ব্রাউনের নাম শুনছো? আচ্ছা, সো বিজ্ঞানী রবার্ট ব্রাউনের নাম থেকে আসছে হচ্ছে ব্রাউনিয়ান মোশন। ওনার হঠাৎ একদিনের আবিষ্কার করা একটা জিনিস ছিল, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এটা তোমাদের বইতে এখন নাই, আমরা শিখতাম আমাদের সময় ক্লাস 9-এ যখন ছিল, 20 বছর আগের কথা। 20 বছর না, আরও বেশি, 22 বছর আগের কথা। আচ্ছা, তারপর হচ্ছে এনট্রপির ধারণা। তোমরা কি কেউ এনট্রপি নামটা শুনছো আগে? এনট্রপি? না। ওকে, সো আমরা এনট্রপির আইডিয়াটা শিখবো। এটাও তোমাদের বইতে নাই, বাট এটা শিখে রাখতে হবে ছোটোবেলাতেই, ফিজিক্সে কাজে লাগবে। চলো, আর কেমিস্ট্রিতে তো অনেক জায়গায় কাজে লাগবে। ইভেন আমি তোমাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখাইতে পারবো যেখানে এনট্রপির কনসেপ্ট কাজে লাগে কেমিস্ট্রিতে, বাট কেমিস্ট্রির কোথাও ওইভাবে আসলে এনট্রপির ধারণা নাই, বাট এটা তোমাকে এইখানেই শিখে ফেলতে হবে আর কি। ওকে, সো আমরা গতদিন এই কথাগুলো বলছিলাম। কঠিন একটা অবস্থা পদার্থের, তরল একটা অবস্থা, আর হচ্ছে বায়বীয় একটা অবস্থা, এবং এর বাইরেও আরও অবস্থা আছে, সেগুলো আমাদের বইতে বলে না বলে আমরাও বলি নাই। আচ্ছা, এবার এই অবস্থাগুলোতে আমাদের যাইতে গেলে কি করা লাগে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমরা যখন এই দিক থেকে এইদিকে যাই, কঠিন থেকে তরলে, তখন যেন আমরা কি করি? তাপ দিই, তাই না? তাপ প্রদান করি। তাপ প্রদান করি। এটাকে ইংরেজিতে কি বলে? হিটিং। হ্যাঁ, হিটিং বলে আর কি। আচ্ছা, যদি আমরা উল্টা দিকে যাইতে যাই তাহলে কুলিং করি, বাংলায় বলে শীতলীকরণ। তো ওই জিনিসটাকে যদি আমি একটু লিখি তাহলে তোমরা একটু আমাকে বলো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তাপায়ন। তাপায়ন মানে বুঝছো তো, ইংরেজিতে বলা হচ্ছে হিটিং, HEATING, হিটিং। আচ্ছা, তাহলে আচ্ছা এইখানে যাইতে গেলেও আমাদের একই কাজই করা লাগবে। আর উল্টা দিকে যখন আমরা আসব, এটাকে আমরা বলি হচ্ছে শীতলীকরণ। শীতলীকরণ, ইংরেজিতে বলা হচ্ছে কুলিং, রাইট। এখন ঘটনা হচ্ছে, একটা বিপদ আছে বাংলায়। সেই বিপদটা হচ্ছে, শোনো, এই পুরো প্রসেসটাকেই বলে শীতলীকরণ, এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে তাপায়ন, কিন্তু স্পেসিফিক্যালি প্রত্যেকটা স্টপেজের এক একটা নাম আছে। যেমন ধরো, তুমি যখন বায়বীয় অবস্থা থেকে তরলে আসবা, এটাকে আমাদের বইতে বলে হচ্ছে ঘনীভবন। আর যখন তরল থেকে কঠিনে যাবা, এটাকে বলে হচ্ছে কঠিনীভবন। এইগুলার ইংরেজি নাম কি আমি জানি না। ঘনীভবনের ইংরেজি জানি কনডেনসেশন। আরে সর্বনাশ, রাইট, কনডেনসেশন। আর এটাকে বলা হচ্ছে সলিডিফিকেশন, রাইট। এখন ঘটনা হচ্ছে, এই নামগুলো আসলে এত বেশি পপুলার না, এটা ছোটোকালেই, এই ছোটো ক্লাসেই একটু কাজে লাগে, বড় হইলে এইসব কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, কি বলে, সলিড থেকে সলিডিফিকেশন, ঠিক আছে।
সো এই নামগুলো জেনে রাখলাম, আমাদের কাজে লাগবে। ছোট ক্লাসে আসো এখন, ওকে। বাট এই পুরো প্রসেসটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে, এই পুরো জার্নিটাকে বলা হচ্ছে শীতলীকরণ, আর এই দিক থেকে এই দিকের পুরো জার্নিটাকে বলা হচ্ছে তাপায়ন বা হিটিং, ঠিক আছে? সো আশা করি বুঝছো আর কি। চলেন এবার, গতদিন কি বলছিলাম, পদার্থের এই অবস্থা চেঞ্জ হওয়ার পেছনে মূল কারণটাকে তাপ শক্তি। তো হিট এনার্জি বা থার্মাল এনার্জি যেটা করে সেটা হচ্ছে যে পদার্থের কণাগুলোর মধ্যে একটা কী নিয়ে আসে, গতি শক্তি নিয়ে আসে, মুভমেন্ট, হ্যাঁ। আর তোমরা যত বড় হইতে থাকবা তত এই ব্যাপারটা জানবা যে গতদিন বলছিলাম না, তুমি আমি কোনো কিছু এক্সিস্ট করে না, তোমার পড়ার টেবিলের বই খাতা কলম আব্বু আম্মু কেউই এক্সিস্ট করে না। সব কিছুই কি জানো, এভরিথিং ইজ জাস্ট অ্যাবাউট হিট অ্যান্ড ভাইব্রেশন, কম্পন। হিটের কারণে ভাইব্রেশন আসে, ওই ভাইব্রেশনের কারণে ম্যাটার্স কাম ইন টু এক্সিস্টেন্স অফ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। মানে বলা যাবে না যে ম্যাটার্স কাম ইন টু এক্সিস্টেন্স, পদার্থ যে অস্তিত্বে আসতেছে বলতেছি, পদার্থের তো কোনো আসলে অস্তিত্ব নাই, পদার্থ তোমার উপলব্ধির মতো হচ্ছে। তোমরা আমার কথা বুঝো নাই। আমাকে একটা কথা বলো, আমি যখন একটা কথা বলি, এখন দেখো তোমরা কেউ বোঝো কি না, বলো তো আমি কি বলছি। আবার বলতেছি, আমি বুঝি নাই। আমি বলছি না, আমি বলছি আমি খুব ভালো। এখন কথা হচ্ছে, এটা তুমি শোনো নাই কেন? আমি কি কোনো শব্দ উৎপাদন করি নাই? আমাদের কি ইন্টারনেট কাজ করে নাই? সবই ঠিকমতো কাজ করছে। আমি শব্দ উৎপাদন করছি ইন্টারনেটের মাধ্যমে, এটা পৌঁছাইছেও তোমার কাছে, কিন্তু তোমার উপলব্ধির মতো হয় নাই। এইটাই বলতেছিলাম। কারণ হচ্ছে শব্দ মানে কি শিখছো তোমরা? শব্দ মানে ভাইব্রেশন না, শিখছো তো এটা নাকি? সো এখন এই ভাইব্রেশনটা, দিস ভাইব্রেশন ওয়াজ নট ইনাফ ফর ইউ টু হিয়ার, তোমার শোনার মতো যথেষ্ট ছিল না। সো একইভাবে কোনো একটা পদার্থ যখন এক্সিস্টেন্সে থাকে না, ধরো তোমার একটা বিড়ালের খুব শখ, আব্বুকে বলছো আম্মুকে বলছো তোমাকে কিনে দিচ্ছে না, তোমার কাছে আসলে বিড়ালটা আছে তুমি জানো না, বিড়ালের ওই ভাইব্রেশনটা ইনাফ না টু কাম ইন টু এক্সিস্টেন্স, বোঝা না? ইউ ডু হ্যাভ এভরিথিং দ্যাট ইউ নিড। তোমার একটা ফেরারি গাড়ি আছে, তোমার একটা কিউট বিড়াল আছে, তোমার যা লাগবে তোমার সব আছে, শুধুমাত্র তার ভাইব্রেশনটা ইনাফ না ফিল করার মতো। মন থেকে চাইলে সব পাওয়া, সব এক্সিস্টেন্সে চলে আসবে। যাই হোক, সো এই কথা তো আগের দিন বলছি, এটা নিয়ে কথাবার্তা বলতেছি না, অন্য জায়গায় যাই। এবার আসো এনট্রপির কনসেপ্টে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি এনট্রপি? এনট্রপির বাংলা হচ্ছে, তোমাদের শ্বেতাব ভাই আছে আমার সাথে? শ্বেতাব আছিস? আচ্ছা বলতো এনট্রপি বাংলা কি? আচ্ছা, শ্বেতাব ভাইয়া বলছে এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। ওরাও যখন ক্লাস 9-এ ছিল তখন আমি ওদেরকে এটা শিখাইছিলাম, ওরা 2 দিন পাগল আছিল এটা শুই না যে কি কয় এগুলা। আচ্ছা আমাকে একটু বলো, তোমাদের সবার পড়ার টেবিল কি একই পরিমাণের অগোছালো, নাকি কারোরটা একটু কম কারোরটা একটু বেশি? বলেন তো। আমারটা সত্যি অগোছালো। তাই? আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে কারো কারোরটা অগোছালো একটু বেশি, কারোরটা একটু কম। এখন শ্বেতাব ভাইয়াকে তোমাদের বাসায় বাসায় পাঠানো হলো ঠিকানা দিয়ে, যে দেখায় পিড়ান দিয়ে। এখন সেই ক্ষেত্রে, হ্যাঁ সেই ক্ষেত্রে ও তো, আবার বলো বুঝি নাই। এনট্রপির ইংলিশ স্পেলিং। ও আচ্ছা আচ্ছা, ENTROPY, এনট্রপি, এইটা। এখন ঘটনা হচ্ছে শোনো, তো ও বিভিন্ন জনের বাসায় যে পিটানটা দিবে, ওর তো আগে পরিমাপ করতে হবে যে কাকে কি পরিমাণে পিটান দিব, তাই না? সেই পরিমাপটাই হচ্ছে বিশৃঙ্খলার হিসাব, ওইটাকেই আমরা ইংরেজিতে বলি হচ্ছে এনট্রপি। সো যেখানে বিশৃঙ্খল যত বেশি দেখবে, যেখানে যত বেশি এলোমেলো দেখবে, ও আমাকে রিপোর্ট করবে ওইখানে ভাই এনট্রপি বেশি। তোমরা কি বুঝছো আমার কথা? তোমরা অনেকেই আছো খাওয়া দাওয়া ঠিকমতো করো না, আব্বুর এবং আম্মুর তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমার পিছন পিছন দৌড়ানো লাগে একটা লাঠি নিয়ে, যে এই খাইস না কেন, এই ঘুমাইস না কেন, এই এখন উঠিস না কেন। তার মানে তোমার জীবনে বলো এনট্রপি কি বেশি না কম? বেশি। বেশি। এখন ঘটনা হচ্ছে, এইবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে একটু বলো তো, যতই সময় যাচ্ছে তোমার জীবনে এনট্রপি কি বাড়তেছে না কমতেছে বলো তো? কমছে না? এনট্রপি ক্রমাগত বৃদ্ধি পায়, এটা একটু মনে রাখবা।
এনট্রপি ক্রমাগত বৃদ্ধি পাইতেই থাকে, তবে কখন? সমস্ত স্বতঃস্ফূর্ত ব্যবস্থায়। যেসব সিস্টেম স্পন্টেনিয়াস, তোমরা কি স্পন্টেনিয়াস শব্দটা আগে শুনছো? স্পন্টেনিয়াস মানে বুঝো তো, মানে নিজে 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 ঘটে, যেটা তোমাকে ফোর্সফুলি ঘটাইতে হবে না। আচ্ছা, যেমন ধরো তোমার পড়তে বসার যে ব্যাপারটা, এটা কি স্পন্টেনিয়াসলি ঘটে? এ তো জীবনেও ঘটার কথা না। এটা তো তোমার আব্বু আম্মু জোর করে বসানোর কথা। সো ওইটা একটা নন স্পন্টেনিয়াস ইভেন্ট, ঠিক আছে? সো যত কিছু আছে স্পন্টেনিয়াসলি ঘটে, সব জায়গাতে খেয়াল করবা এনট্রপি ক্রমাগত বাড়তেই থাকবে। একটা জিনিস বোঝো, তুমি যখন একেবারে ছোট ছিলে, গ্যাদা ছিলে, কোলে জন্ম হয়েছে, তোমার বয়স 6 মাস, 3 মাস, 2 মাস, তখন তোমার এনট্রপি কি সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে ছিল নাকি সবচেয়ে হায়েস্ট পর্যায়ে ছিল বলেন তো? lowest পর্যায়ে। তোমার একটা ফিক্স জায়গা ছিল, ওই দোলনায় তোমারে পাওয়া যায় যতক্ষণ না তোমাকে সরানো হয়। তুমি নিজে সরে যেতে পারো না, তোমার কোনো এনট্রপি নাই, তোমার কোনো এলোমেলো বিচ্ছিন্ন অবস্থা নাই। সো ঘটনা হচ্ছে একটু বড় হইছো, 1.5-2 বছর বয়স, তুমি একটু হামাগুড়ি দিয়ে হাঁটতে পারো, দৌড়াইতে পারো, তোমাকে এখন আর খুঁজে পাওয়া যায় না, কখনো রান্নাঘরে, কখনো টিনের চালের উপরে, কখনো বাথরুমের নিচে, ঠিক নাই? তোমার এনট্রপি বাড়ি গেছে। তোমার আরও বয়স বাড়তেছে, তোমার আরও বেতাল অবস্থা সৃষ্টি হয়েছে, তুমি কখন কোচিংয়ে, কখন স্কুলে, কখন খেলার মাঠে, আম্মুও জানে না, আব্বুও জানে না। তুমি আরও বড় হও, আরও বেতাল অবস্থা। তুমি হয়তো বা টিউশনি করাইতে গেছো, তুমি হয়তো বা অফিসে গেছো, ঠিক নাই? তোরা কি বুঝছিস আমার আইডিয়াটা, যে এনট্রপি কীভাবে বাড়ে? আসলে সিস্টেমের বিশৃঙ্খলা বাড়তেই থাকে। তুমি দেখো, আমাকে একটু বলো, যখন ঝড় হয় তখন কি এনট্রপি বেশি পাওয়া যায় নাকি ঠান্ডা পরিবেশে বেশি, মানে শান্ত পরিবেশে বেশি, কোনটা? যখন ঝড় হয় ঝড় হয়। সো কথাটা একটু ভালো করে মাথায় রাখবা যে স্বতঃস্ফূর্ত যে কোনো ব্যবস্থায় ভাই এনট্রপি বাড়বে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি যদি এক টুকরা বরফ রেখে দেই এখানে, সেই বরফটা, আচ্ছা বরফ রেখে দিলাম না, আমি এখানে পানি রেখে দিছি, সেই পানিটা অটোমেটিক্যালি কোন ব্যবস্থায় যাইতে পারে? দুইটা অবস্থা যাইতে পারে, একটা হচ্ছে বাষ্পীয় বা বায়বীয়, আর একটা হইতে পারে সেইখান থেকে অটোমেটিক্যালি বরফের টুকরায় পরিণত হইতে পারে। একটু ভাবেন কোনটা হবে, স্পন্টেনিয়াসলি কোনটা হবে বলো? বায়বীয় কেন হবে? ভ্যাপোরাইজ হবে। ভ্যাপোরাইজ হবে, কেন হবে? ভাবো ভাবো তো। এটা তো হিটের কারণে। সূর্যের আলোর কারণে। সূর্যের আলো নাই, আমি রাইতের বেলা রাখছি। আর্থ সারফেসে যে হিট আছে ওইটার কারণে। মানে এনভায়রনমেন্টে যতটুকু হিট আছে তাতেই তার কাজ হচ্ছে, ওকে আলাদা করে আমার হিট দেওয়া লাগতেছে না। ব্যাপারটা বোঝো, কেন সে যাচ্ছে ওইখানে, তার কারণটা, মূল কারণ, একেবারে গোড়ার কারণটা শোনো। একটু ভেবে বলো তো, কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি? বায়বীয়তে, তরলে নাকি কঠিনে? বায়বীয়তে। কেন বায়বীয়তে, একটু ব্যাখ্যা করো তো। কারণ গতিশক্তি বেশি আর কণাগুলো বেশি আর কি র্যান্ডমাইজড, চলাফেরা করে। এলোমেলো, বিক্ষিপ্ত, ইচ্ছা হইছে সে একজন আরেকজনের চটকায় বাড়ি দিয়ে কই গেছে তার ঠিক নাই। সো এই অবস্থায়, বায়বীয় অবস্থা হচ্ছে এনট্রপি হাইয়েস্ট, লিকুইডে মিডিয়াম, আর সলিডে একেবারে ফিক্স থাকে। কণাগুলো, পার্টিকেলগুলোর যার যার লোকেশন, গতদিন দেখাইছিলাম ক্লাসে, মনে আছে? লোকেশনগুলো একেবারে ফিক্স থাকে। সো যার ফলে হয় কি, এই কঠিন অবস্থায় তার এনট্রপি সবচেয়ে কম থাকে। তাহলে কোনো একটা তরলকে রেখে দিলে তুমি এই আশা জীবনেও কোনোদিন করতে পারো না যে অটোমেটিক্যালি সলিড হয়ে যাবে। আমার কথা কি বোঝেছো বন্ধু? তুমি দুইটা কেস চিন্তা করো। তোমার পড়ার টেবিলের বইগুলো, বই খাতাপত্র রেখে তুমি গ্রামের বাড়িতে ঘুরতে গেছো 1 মাসের জন্য, তুমি এসে কি দেখতে পারো? যে আরও এলোমেলো হয়ে গেছে নাকি সব গুছায় আরও সুন্দর হয়ে গেছে, কোনটা বলো তো? ওই রকমই আছে। ধরলাম ওই রকম নাই, হয় সে বেশি এলোমেলো হয়ে যাবে, নাইলে আরও গুছায় ফেলবে, খাতাগুলো এক পাশে, বইগুলো এক পাশে, কলমগুলো এক জায়গায় সুন্দর কলমদানির মধ্যে। এইটা হয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না, বেশি এলোমেলো হয়ে যাবে। রাইট, কেমনে, মানে ন্যাচারাল ফেনোমেনা চিন্তা করো না। সো ব্যাপারটা এরকম, এটা মাথার মধ্যে একদম আজকে শুনছো, সারা জীবন ঢুকায় ফেলো। এনট্রপি বা বিশৃঙ্খলা সবসময়ই বাড়বে, স্বতঃস্ফূর্ত ব্যবস্থা হইলেই বাড়বে। এখন আর একটা মজার জিনিস রিলেট করাই তোমাদেরকে। এই যে আব্বু আম্মু তোমাদেরকে টাকা পয়সা খরচ করে আমাদের কোর্স কিনে দিয়ে তোমাকে পড়তে বসাইছে, তোমরা কি জানো তোমাদের কি করার চেষ্টা করতেছে? বেসিক্যালি তোমাদের এনট্রপি কমানোর চেষ্টা করতেছে, তোমাদের বিশৃঙ্খলার পরিমাণটাকে কমানোর চেষ্টা করতেছে। যত মানে সংঘবদ্ধ সিস্টেম আছে সব জায়গাতেই এনট্রপি কমানোর চেষ্টা করা হচ্ছে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই তুমি স্বতঃস্ফূর্তভাবে পড়তে বসো না। তোমাকে জোর করে বসাইতে হয়। এটা একটা মজার ব্যাপার আর কি। জীবনে যত জায়গায় দেখবা
তুমি চিন্তা ভাবনার ব্যাপার আছে, সব জায়গাতে তোমার এন্ট্রপি কমাইতে হচ্ছে, ঠিক আছে? সো এই জন্য এটা স্বতঃস্ফূর্ত হয় না। এন্ট্রপির একটা বেসিক আইডিয়া হয়েছে, এটা নিয়ে আরও পরে কথাবার্তা বলবো। এখন আসো বইয়ের দুইটা বিশেষ সংজ্ঞায়, গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি। সো এটা তোমাদের ওই যে সৃজনশীল পরীক্ষার প্রশ্নে 1 নম্বরে থাকে, সো এটা খুব ভালো করে শিখতে হবে। গলনাঙ্ক কাকে বলে? ইংরেজিতে এটাকে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট। সো আমাকে একটু বলো, মেল্টিং পয়েন্ট আমরা কাকে বলি? যে তাপমাত্রায় যে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে। আচ্ছা, এই যে কথাটা বলছো এটা খুবই সঠিক একটা কথা বলছো, কিন্তু এটা বেশি বাচ্চা টাইপের হয়ে গেছে। এত বাচ্চা তোমরা এখন আর নাই। ওইটা ক্লাস 8 পর্যন্ত বললে বাহ বাহ, হাতে তালি, কোনো সমস্যা নেই, খুব সুন্দর বলছো। কিন্তু এখন ইন্টারমিডিয়েটে উঠছো, আর একটু বড় বড় লেভেলের কথাবার্তা বলতে হবে। সো সেই বড় বড় কথাবার্তা আমরা এখন যাচ্ছি। তার আগে একটা ব্যাপার একটু খেয়াল করা রাখি, একটু খেয়াল করো। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে, ঠিক আছে? গলন কাকে বলে বুঝলাম, মেল্টিং। এক বায়ুমণ্ডলীয় চাপে, এই কথার মানে বুঝছো তো? এক বায়ুমণ্ডলীয় চাপকে আমরা কিভাবে লিখবো? 1 ডিগ্রি টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, রাইট? সো এখন এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে, চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, এখানে 1 অ্যাটমসফিয়ার কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউ আসে এটা নিয়ে। তোমরা কি একটা জিনিস বুঝতেছো, একটা পদার্থ গলতেছে, সেখানে চাপের কাহিনী কেন, মানে চাপের কথাই কেন বলতেছে, এটা ভাবছো? মানে প্রেশার কেন ম্যাটার করে এখানে? হিট থাকলে প্রেশার ম্যাটার করবে। বুঝি না, আবার বলো। হিট থাকলেই প্রেশার ম্যাটার করবে। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। একটা জিনিস কি জানো, কথাটা হচ্ছে চাপের প্রভাব, মানে ইফেক্ট অফ প্রেশার, চাপের প্রভাব শুধুমাত্র কাজ করে কার উপরে জানো? বলো তো, পদার্থের উপর। কোন পদার্থ? কঠিন। উল্টা বললা, বায়বীয় পদার্থের উপর। ঘটনাটা ভালো করে একটু বোঝো। একটা কঠিন পদার্থ, ধরো আমার হাতে রেঞ্জটা আছে, এইটার উপরেও যদি আমি চাপ দিই তাও কোনো একটা ঘটনা হয়তো বা ঘটবে, কিন্তু দ্যাট থিং ইজ ভেরি মাচ নেগলিজিবল ফর ইউ টু কম্প্রিহেন্ড। মানে লাইক, মানে এটা বোঝার মতো কোনো পরিবর্তন আসলে হয় না এর। তুমি চাপ দিয়ে দেখো তো একটা কঠিন পদার্থকে তুমি আয়তন পরিবর্তন করতে পারো কিনা? পারবা না, হয়তো বা খুব গেলে শেপ পরিবর্তন করতে পারবা। মানে এক্সট্রিম লেভেলের প্রেশার দেওয়া লাগবে, তারপরে তুমি কঠিনের হয়তো বা আয়তন পরিবর্তন করতে পারবা। ওই যে বললাম যে ফোর্জিং, গতদিন বলছিলাম মনে হয়, ফোর্সড মেটাল, এটা অনেক এক্সট্রিম প্রেশার দিয়ে এটাকে ঘনত্ব বাড়ায় ফেলে। সো তরলের ক্ষেত্রেও অলমোস্ট একই কাহিনী। চাপের প্রভাবটা আসলে যেখানে দেখা যায় সেটা হচ্ছে বায়বীয় পদার্থ। সো গলনের যে ব্যাপারটা, গলনের এক পাশে কি থাকে? কঠিন পদার্থ। কঠিনকে আমরা তাপ দিলে কি হয়? সে হচ্ছে তরল পদার্থে পরিণত হয়। তো এর কোনো পাশে তো আমাদের গ্যাস নাই, তো বায়বীয় কোনো পদার্থ নাই, তারপরেও কেন বলতেছে এখানে চাপের একটা ব্যাপার আছে? এটা নিয়ে একটু ভাবো যে প্রেশার কেন মেনশন করাটা জরুরি। 1 অ্যাটমসফিয়ার না হয়ে যদি আমি 2 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে তারপরে কঠিনকে তরল করার চেষ্টা করি, এবং যদি দেখি যে এত তাপমাত্রায় এসে গলতেছে, ওইটাকে কিন্তু গলনাঙ্ক বলা যাবে না। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? এক বায়ুমণ্ডলের চাপটা আচ্ছা, তাইলে তোমাদেরকে আগে আমার বুঝাইতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ কি। এটা আমি আগামী দিন বুঝাই, একটা সুন্দর ছবি আছে, ছবি দিয়ে বুঝাইলে খুব ভালো বুঝবো আর কি। আজকে রাতে অবশ্যই আমাকে একটু মনে করে দিও গ্রুপে ক্লাসের পরে, যে আগামীকালকে বুঝাইতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কি। আর হালকা করে একটু বলে রাখি, এইটা জাস্ট প্রেশার বুঝায়। তোমার পিঠের উপরে আমি একটা কিল দিলাম, তোমার একটা চাপ পড়ছে না? সো চাপের পরিমাপ একটা একক আর কি। হ্যাঁ, সো 1 অ্যাটমসফিয়ার ইজ জাস্ট অ্যান অ্যামাউন্ট অফ প্রেশার। তো এটার উত্তরে আমি আসতেছি যে কেন চাপের কথাটা এখানে মেনশন করাটা জরুরি। এটার জন্য আগে স্ফুটনাঙ্ক শিখে আসি চলো। সো গলনাঙ্কের সংজ্ঞা যদি এরকম থাকে যে কঠিন থেকে যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে আমরা গলনাঙ্ক বলি, তাহলে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কেমন হওয়া উচিত? তরল থেকে যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, তাই না? এই তো বলবা, অন্য কিছু বলবা কেউ? এনিবডি? নোবডি? সো অ্যাটমসফিয়ারিক চাপে তরল ও বায়বীয় পদার্থ সাম্যাবস্থায় থাকলে তাকে স্ফুটনাঙ্ক বলে। কি বললা এটা? আদিত্য কই পাইছি সেই সংজ্ঞা? ভাইয়া একটু চিন্তা করে দেখলাম যে যখন বস্তুটা তরল থাকে, তাপ প্রদান করলে ওটা গ্যাসে পরিণত হয়, কিন্তু একসাথে তো সবগুলা মানে হয় না। পরমাণু তো গ্যাসে পরিণত হয় না। রাইট, পরমাণু না, অণু আর কি। হ্যাঁ, বাহ। কিন্তু এই সাম্যাবস্থার আইডিয়াটা কই পাইলা এখানে? ইকুইলিব্রিয়াম জানি না। জানি না।
এমনি বলছি। আচ্ছা, খুবই সুন্দর বলছো, মারাত্মক সুন্দর, অ্যান্ড দ্যাট ইজ লিটারালি অফ সাম সর্ট অফ হায়ার ক্লাস। তোমার লেভেলের মনে হচ্ছে না আর কি, বেশ বড় ক্লাসের একটা ভাবনা, খুবই ভালো। আসতেছি আস্তে আস্তে আর কি। এবার দেখো তো এখানে কি কি জানি বলছে, এই যে দেখো 1 বায়ুমণ্ডলীয় চাপ। এইখানে চাপের কথা বলছে, আমার আপত্তির কিছু নাই, কারণ এখানে বায়বীয় ব্যাপারটা জড়িত, তো সো এখানে চাপের একটা ইস্যু আসতেই পারে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে, মানে বয়লিং পয়েন্ট আর কি। প্রত্যেকটা বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। মানে ধরো পিওর ওয়াটার যদি হয়, বিশুদ্ধ পানি, দ্যাট উইল অলওয়েজ বয়েল ইন 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার। যদি তুমি প্রেশার বাড়ায় দাও, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, চাপ বাড়ালে বলো স্ফুটনাঙ্ক কি হয়? বলেন তো, প্রেশার বাড়ায় দিলে আমাদের বয়েলিং পয়েন্ট কি হয়? বাড়বে নাকি কমবে? বয়লিং পয়েন্ট কমবে। স্ফুটনাঙ্ক বাড়ে, বেড়ে যায়, ইনক্রিজ করে। কেন এরকম হয় আমরা বুঝতে গেলে একটু অন্যদিকে যাওয়া লাগবে, যাচ্ছি আমি আস্তে আস্তে। তার আগে একটু বলে নেই, এই যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম ঘনীভবন, কনডেনসেশন। এটা কিন্তু এমসিকিউর জন্য কাজে লাগে। এইবার আসো, যেটা বলতেছিলাম এতক্ষণ ধরে, যে এই সংজ্ঞাগুলো বাচ্চাদের সংজ্ঞা, বড়দের সংজ্ঞা শিখতে হবে এখন ক্লাস 9-এর ইকুইভ্যালেন্ট, যে এই লেভেলে এসে কি বলা উচিত তোমার। এই যে স্ফুটনাঙ্কের একটু গভীর লার্নিংয়ে যাব। লার্নিংয়ে যাওয়ার জন্য দুইটা জিনিসের আইডিয়া শিখতে হবে। একটা হচ্ছে উদ্বায়ী ধর্ম। এই শব্দটাকে তোমরা হয়তো বা উচ্চারণ করে থাকো উদ্দায়ী, উচ্চারণটা উদ্দায়ী না, উদ্বায়ী, বায়ুতে যাওয়ার প্রবণতা, এটাকে বলে উদ্বায়ী। উদ মানে যে ওড়ে। সো এটার ইংরেজি কি বলো তো? এটার ইংরেজি হচ্ছে ভোলাটাইলিটি। কি লিখলাম আমি আবল তাবল, ভোলাটাইলিটি। নাম শুনছো এটার, ভোলাটাইলিটি? হ্যাঁ, আচ্ছা, ভোলাটাইলিটি কি জিনিস তাহলে? যে স্টেটে হচ্ছে সলিড ডিরেক্টলি গ্যাসে কনভার্ট হয়। মুরব্বী ভুল করতেছেন, ভাবেন। ওটা সাবলিমেশন। ওটা সাবলিমেশন, রাইট, দ্যাটস আ প্রসেস। ভোলাটাইলিটি একটা প্রপার্টির নাম। সো হোয়াট ইজ দ্যাট? উদ্বায়ী ধর্ম। আদিত্য বা অন্য কেউ? কেউ পারবে না। কোনো পদার্থের বায়বীয় মানে গ্যাসে পরিণত হওয়ার প্রবণতাকে উদ্বায়ী ধর্ম বলে। রাইট, কোনো পদার্থের গ্যাসীয় পদার্থে পরিণত হবার প্রবণতা, অর্থাৎ দ্য টেন্ডেন্সি টু বিকাম গ্যাসাস। বুঝেছো? একটা প্রবণতা, একটা টেন্ডেন্সির নাম আর কি। সো উদ্বায়ী ধর্ম কারো কারো বেশি থাকে, কারো কারো কম থাকে। যেমন ধরো, তোমরা একটু আমাকে বলো তো, সয়াবিন তেল এইটার উদ্বায়ী ধর্ম বেশি নাকি পানির উদ্বায়ী ধর্ম বেশি? বলেন তো। পানির উদ্বায়ী ধর্ম বেশি। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যালকোহল, নাম তো শুনছো, অ্যালকোহল, আমাকে একটু বলো তো, অ্যালকোহলের উদ্বায়ী ধর্ম কি আরো বেশি নাকি কম জানো? আরো বেশি। এই কারণে তোমরা ওই যে ইংরেজি সিনেমা টিনেমা দেখলে দেখবা যে ওই যে যারা মদ খায়, ধরো ওই যে বিয়ার নাকি বলে, ভদকা কি জানি, ছোট ছোট ক্যানে রাইখা চুমুক দিয়ে খায়, ওই এক চুমুক দেয় আর সাথে সাথে মুখটা লাগায় ফেলে। মানে মুখটা খোলা রাখলেই কী হবে বুঝছো তো, ওই তরল বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে। আমাকে একটু বলো তো, কেরোসিনের কথা যদি বলি, কেরোসিন, অ্যালকোহল নিয়ে পরে আলোচনা করবো না, কেরোসিনের উদ্বায়ী ধর্ম কী হবে বলো তো? আরও বেশি হবে। এবং এই জিনিসটা আমি টের পাইছিলাম ছোটোবেলাতেই। একবার আম্মু দোকানে বলছে কি আমাকে, মানে বলছে দোকান থেকে কেরোসিন তেল নিয়ে আয়। তো আমি এরকম একটা বোতল নিয়ে গেছি। তো বোতলের হচ্ছে মুখ ছিল, বুঝছো, মানে যে মুখটা থাকে আর কি। তো দোকানে ভুল করে এটা ফেলে রেখে আমি এমনি বোতল নিয়ে ট্যাং ট্যাং করতে করতে চলে আসছি। কারণ ওই আমলে আমাদের সময় কারেন্ট যাইতো প্রচুর, আর আমরা রাতের বেলা হারিকেন জ্বালায় পড়তাম, মোমবাতি জ্বালায় পড়তাম, এরকম আর কি। চার্জার লাইট আসছে তো বাংলাদেশে অনেক পরে। তো বোতলের যেহেতু মুখ রেখে আসছি আমি দোকানে, বাসায় এসে যখন রাখছি রান্নাঘরে কেরোসিনের বোতলটা, আম্মু একটু পরে ডাক দিছে, এই এদিকে। আমি তো গেছি, জি বলেন। আমাকে যে একটা থাপ্পড় দিল রে বাবা, চোখ মুখ গরম হয়ে গেল। কেন? ওই দিন শিখলাম, আম্মু দেখাইলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে, দেখতো তুই কতটুকু কেরোসিন আনছিলি। আমি তো অবাক হয়ে তাকায় থাকলাম যে আমি এরকম গলা পর্যন্ত ভরে কেরোসিন আনলাম,
ধরো লাইক 1.5-2 ঘন্টা ছিল হয়তো বা, কেরোসিনের লেভেল নেমে গেছে। মানে বুঝছো তো কি পরিমাণে উড়ে উড়ে চলে যাচ্ছে এখান থেকে। মানে 2 ঘন্টা যদি এতখানিক নেমে যায় তাহলে আর 2 ঘন্টা থাকলে হয়তো বা এখানে নেমে আসতো তরলটা। তার মানে এ প্রচুর পরিমাণে উড়ে উড়ে চলে যাচ্ছে। তো এখন আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, কখনো পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গেছো বা মোটরসাইকেলে তেল ভরা দেখছো? জি। তখন যখন তেলটা ভরে তখন ওই যে নজলটা দিয়ে তেল ভরে ওটার দিকে তাকায় দেখছো যে ওখান থেকে ধোয়ার মতো কি জানি একটা ওড়ে? হ্যাঁ, ওটা কি? বাষ্প হয়ে উড়ে যায়। ইয়েস, যে জ্বালানি তেলটা ব্যবহার করতেছো গাড়িতে, অকটেন বা পেট্রোল, অকটেন মেইনলি, এটা আরও বেশি উদ্বায়ী, ভয়াবহ রকমের উদ্বায়ী। আচ্ছা, কেরোসিনটাও কি একটা জ্বালানি তেল না, একটা ফিউল অয়েল? যে কোনো রকমের জ্বালানি প্রচণ্ড উদ্বায়ী হয়, এবং যে জ্বালানি যত বেশি ভালো, যে জ্বালানি যত বেশি দামি, সেটা তত বেশি উদ্বায়ী, মানে উড়ে চলে যাবে আর কি, ও থাকবে না ওইখানে। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে, ভাইয়া হুম, বলতেছি যে এটা মূলত কিসের উপর ভিত্তি করে কাজ করে? যেমন পানির চেয়ে আবার কেরোসিনের উদ্বায়ী ধর্ম বেশি, আবার কেরোসিনের থেকে এটা মূলত কিসের উপর ভিত্তি করে? আচ্ছা, এগুলা তোমরা ভালো প্রশ্ন করছো, কিন্তু এখনই বাবা এটার উত্তর জানবা না। এটা জানতে গেলে আরেকটু অপেক্ষা করতে হবে। এখানে রাসায়নিক বন্ধনের কিছু ব্যাপার আছে আর কি, যে ওই যৌগটার মধ্যে কেমিক্যাল বন্ডগুলো কী রকমের। বলো তো তাহলে, এই সয়াবিন তেলের কেমিক্যাল বন্ডগুলো অনেক স্ট্রঙ্গার নাকি কেরোসিনের, কোনটার? সয়াবিন তেল। সয়াবিন তেল। হ্যাঁ, ওর ইন্টারনাল কেমিক্যাল বন্ড স্ট্রঙ্গার বলে ওর মলিকিউলগুলোকে, ওর অণুগুলোকে ছাড়তেছে না। আর ওই বলদের ইন্টারনাল ফ্রেন্ডশিপ ভালো না, যার ফলে ও উড়ে উড়ে চলে যায়। দ্যাটস ইট। হালকা পাতলা তোমাদের লেভেলের আনসার আর কি। হ্যাঁ, বাট আরও সময় যাক, আরও গভীর আনসার পাবা আর কি। ইনফ্যাক্ট এগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে ইন্টারমিডিয়েটে উঠেছে, কেন এটা বেশি উড়ে যাচ্ছে, কেন এটা কম উড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে একটা আইডিয়া হইলো উদ্বায়ী ধর্ম নিয়ে। সেকেন্ড আইডিয়াটা হচ্ছে বাষ্পচাপ। বাষ্পচাপ, এটার ইংরেজি কি হবে তাহলে বলেন তো? বাষ্পচাপের বাষ্প ইংরেজি কি? ভ্যাপর প্রেসার। হ্যাঁ, ভ্যাপার, আর এটা হচ্ছে প্রেশার। এখন ভাবো ভ্যাপার প্রেশার জিনিসটা কি। ভ্যাপার প্রেশার জিনিসটা হচ্ছে, ধরো তোমার কাছে এখানে একটা তরল আছে। এই আইডিয়াটা একটু মনোযোগ দিয়ে শুনো, এখন থেকে আর বাচ্চা বাচ্চা কথা বলতেছি না, এখন বড়দের কথাবার্তা বলতেছি। এখানে কিছু পানি আছে, ধরো এই পানি কি কোনো তাপ টাপ কেউ না দিলেও এইটুকু থাকে নাকি কমে যায়? কমে যাবে। কমে যায়। কমে যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা টের পাই, আমাদের গোসলের পরে যে ভেজা জামা কাপড় থাকে সেটা আমরা যখন বারান্দায় নেড়ে দিই, অটোমেটিক্যালি ওটা কি হয়ে যায়, ড্রাই আউট হয়, তাই না, শুকায় যায়। তো কেন হয়? কারণটা হচ্ছে ওই তরলের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে, তার যে লিকুইড স্টেটে মলিকিউলগুলো ছিল ওরা কি হইতে যাচ্ছে বলেন তো? ভেপোরাইজ হইতে যাচ্ছে, তাই না? এখন এটা কেন হইতে যাচ্ছে, তার আনসার কি দিবা, যে কেন নিজে থেকে এরকম হইতে যাচ্ছে? বলো। ভাব এনট্রপি। তুমি তো তাপ দিচ্ছ না, তো তুমি কিন্তু তাপ দিচ্ছ না, তারপরেও সে ন্যাচারালি একা একা ভেপোরাইজ হচ্ছে। তার কারণটা হচ্ছে ও এনট্রপি বাড়াইতে চায়। স্বতঃস্ফূর্তভাবে সবাই চায় এনট্রপি বাড়াইতে। তাহলে এখন একটা জিনিস বোঝো তো, এইখানে যদি আমার পানি থেকে থাকে, আর এই পাশের পাত্রে ধরো আমার কেরোসিন আছে, এইখানে আছে হচ্ছে কেরোসিন, কেরোসিন, আর এখানে হচ্ছে পানি। আমাকে একটু বলেন তো, কোনটার ক্ষেত্রে আমি উপরে বাষ্পের পরিমাণটা বেশি পাবো? কেরোসিনে বেশি পাবো নাকি পানিতে বেশি পাবো? পানিতে। বলো। ও ক্যারোসিন হবে, করে ক্যারোসিন। কেরোসিনে বেশি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উচ্চারণটা ক্যারোসিন না, এটা কখনোই করা যাবে না। খবরদার, এখন ছোট আছো, এগুলো শেখো, উচ্চারণ সঠিক হইতে হবে। ক্যারোসিন বলে কোনো জিনিস নাই। এই উচ্চারণ সঠিক করে কর তাড়াতাড়ি। বল বাবা আদিত্য। ক্যারোসিন। আবার কয় ক্যা, ক্যা কি, ক্যা কি, কে কে কে, বলো কে। কে। হ্যাঁ, কেরোসিন। ওই ক্যা ক্যা বলবা, তারপরে ঝামেলা। বড় হইলে সবাই পচাবে, এখন ছোট আছো, এগুলো শিখে ফেলো। এনিওয়ে, কেরোসিনের ক্ষেত্রে তুমি বেশি বেশি বাষ্প পাবা, কমন সেন্স বুঝতেই পারতেছো। কারণটা কি দেখো, ধরে নিলাম এইটুকু পানি টোটালি বাষ্পীভূত হয়ে যাইতে আমার 10 ঘন্টা সময় লাগে। কেরোসিনের ক্ষেত্রে তো 10 ঘন্টা লাগবে না, ওর ক্ষেত্রে 6-7 ঘন্টা লাগবে আর কি। তার মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণে পানির অণু এখান থেকে বাষ্পীভূত হয়ে গেছিল, কেরোসিনের ক্ষেত্রে বেশি সংখ্যক পানির অণু বাষ্পীভূত হয়ে উড়ে চলে গেছে। তার মানে কেরোসিন বেশি বেশি বাষ্প তৈরি করছে, হয়ে গেছে। এইবার তুমি একটা কাজ করো, এই যে বাষ্পটা, এটা একটা গ্যাসের মতো না? তোমরা জানো গ্যাস চাপ সৃষ্টি করে, বেলুনের মধ্যে ফু দিলে কি বেলুনটা ফুলে ওঠে না, একটা চাপ হয়।
তার মানে এইখানে যদি একটা কাল্পনিক বেলুন আমি কল্পনা করি, একটা ইমাজিনারি একটা বেলুন, ওই বেলুনটাকে যদি আমি আবার এই জায়গায়ও কল্পনা করি, আমাকে একটু বলো তো কোথায় আমার ওই বেলুনটা বেশি ফুলে থাকবে, চাপ বেশি হবে বলেন তো? কেরোসিনের উপরে। ক্যারোসিনে। আবার কয় কেরোসিনে। আরে পোলাডা, এইখানে আমরা চাপ বেশি পাবো, ঠিক আছে, আর এখানে আমরা চাপ কি পাবো? কম। এখানে চাপ হচ্ছে কম হবে, কারণ এই বেলুনের ভিতরে অল্প গ্যাস আছে আর ওইখানে প্রচুর গ্যাস আছে। তো এইটাকেই বলে বাষ্পচাপ। শেষ। কোনো একটা তরলের উপরস্থ স্থানে যে বাষ্পটা হয়, সে বাষ্পের যে চাপ তাকে বলে তরলের বাষ্পচাপ। কিছু বোঝে না? বুঝেছি। তরলের মুক্ত তলে, এটাকে বলে মুক্ত তল, ওপেন সারফেস। তরলের ফ্রি সারফেসে বা ওপেন সারফেসে যে বাষ্পটা জমা হয়, সেই বাষ্প যে প্রেশারটা ক্রিয়েট করে, সেই চাপটাকে বলে তরলের বাষ্পচাপ। এখন এটা মজার ব্যাপার, দেখো তো এই বাষ্পগুলার প্রেশারের ডিরেকশনটা কোনটা বলো তো? বলতে পারবা? এটা কি আপওয়ার্ড, রাইট লেফট, নাকি ডাউনওয়ার্ড, কোন দিকে? আচ্ছা, এই বাষ্পগুলার প্রেশার ডিরেকশনটা আপওয়ার্ড, ল্যাটেরালি, ডাউনওয়ার্ড, সব দিকে। কারণ তোমরা প্যাসকেলের সূত্র শিখবা। প্যাসকেল সাহেব বলে গেছেন যে যে কোনো একটা পার্টিকেল অফ লিকুইড অর গ্যাস সব দিকে সমান চাপ দেয়, সব দিকে সমান চাপ দেয়। এখন ঘটনা হচ্ছে দেখো, এখানে তোমার একজন শত্রু আছে। সেই শত্রুটাকে জানো? অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটার কথা আগামী দিন বলতে চাইছি, আজকে আমার বলাই লাগতেছে। সেটা হচ্ছে কোনো একটা লিকুইড থেকে, মানে ধরো এইভাবে বুঝাই, এইখানে একটা মলিকিউল ছিল, সে উড়ে যেতে চাচ্ছে, এই যে উপরের দিকে চলে যেতে চাচ্ছে, তাকে একজন বাধা দেয়। সে বাধাটা দেয় কে জানো? বলো তো কে বাধা দেয়? ইয়ার। এই যে উপর থেকে একজন চেপে ধরে রাখে, ওকে যাইতে দিতে চায় না। এই যে যে চেপে ধরে থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। পরিবেশে যে বায়ু আছে, সে বায়ুর যে চাপ। তোমরা কি বুঝছো আমার কথা? মাধ্যাকর্ষণ বলের কি কোনো একটা বিষয় আছে? পুরোপুরি মধ্যাকর্ষণ বলের ব্যাপার আছে আর কি। যদি মধ্যাকর্ষণ বলের ব্যাপার না থাকতো, তাহলে এই বায়ুচাপটা আসতো না। আচ্ছা, আমি বায়ুচাপ সম্পর্কে হালকা একটু বলি আর কি তোমাদের, তাহলে আগে দাঁড়াও। সেটা হচ্ছে পৃথিবী আসলে কেমন? পৃথিবী তো আসলে ভালো। এই যে ধরো এটা পৃথিবী। এখন পৃথিবীতে তুমি আমি তো এইখানে অবস্থিত, এই যে এইখানে দাঁড়ায় আছি। এখন বলো তো তোমার মাথার চুলটা কোন দিকে? এই দিকে না? টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, রাইট? কেন টুয়ার্ডস দ্য গ্রাউন্ড বলো তো? কারণ গ্র্যাভিটি তাকে, হ্যাঁ, গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানতেছে। এখন তোমাকে যদি আমেরিকা পাঠায় দিই, মানে তোমার অবস্থানটা এখন মোটামুটি এই জায়গায়, এই যে তোমার মাথা, এই যে তোমার বডি, এই যে তুমি একটা লুঙ্গি পরছো, এই যে, আমাকে একটু বলো তোমার মাথার চুলটা কি এখন এই দিকে চলে যাবে? আমেরিকার মানুষের কি চুল এরকম থাকে? এটা তো হবে না। কেন হয় না? কারণ হচ্ছে গ্র্যাভিটি মূলত পৃথিবীর সেন্টারের দিকে টানে, তাই না? কেন্দ্রের দিকে টানে। তোমাকে যদি আমি ফ্রান্সে পাঠাই, ধরে নিলাম ফ্রান্সের পজিশনটা এইখানে, যদিও এরকম না আর কি, ধরো এইটা, এটা তুমি লুঙ্গি পরা, এই যে, তাহলে তোমার মাথার চুল এখন কোন দিকে কাজ করবে বলো তো? এই দিকে। সব ওই সেন্টারের দিকে টানতেছে আর কি। তাহলে তোমার পজিশন যখন এই পাশে, তখনও একই অবস্থা, এই। তাহলে তোমার মাথার চুল এই। এবার একটু ভাবো তো বাবা, তুমি আমি চারিদিকে কি দিয়ে মানে পরিবেষ্টিত? বায়ুমণ্ডল দিয়ে, বাতাস দিয়ে। তাহলে সেই বাতাসগুলোকে আমি যদি আঁকার চেষ্টা করি, এই যে ধরো বাতাসের লেয়ার আছে, এরকম আছে আর কি তোমার চারিপাশে। এই বাতাসের লেয়ারগুলো, তাদেরকে পৃথিবীও কি টানতেছে না তার কেন্দ্রের দিকে? টেনে ধরে রাখার কারণে তোমরা কি বুঝতেছো কি হইতেছে কাহিনী? এই যে দেখো। তাহলে বলো তো এই বায়ুমণ্ডল, এটা তো তোমার মাথার উপরেও আছে, আছে না? এই যে সব জায়গায়, মানে ইউ আর বিং এনসার্কেলড, ইউ আর গেটিং এনকম্পাসড, টোটালি চারপাশ দিয়ে চেপে ধরে আছে। তাহলে এবার ভাবো তো তোমার মাথার উপরে সবসময় একটা কি কাজ করবে বলেন তো? একটা ফোর্স কাজ করবে না? হ্যাঁ, একটা ফোর্স কাজ করবে। এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, দ্য ফোর্স দ্যাট ইউ আর ইনটু। বুঝেছো বন্ধুরা? এই চাপের মান আমাকে একটু বলো এবার। ধরো এখানে একটা পাহাড় আছে, ভূপৃষ্ঠে এই বরাবর এখানে একটা পাহাড় আছে, এটা একটা পাহাড়, হ্যাঁ। আমাকে একটু বলো, তুমি যখন পাহাড়ের উপরে দাঁড়ায় আছো, এই জায়গাটাতে,
তখন তোমার মাথার উপরে কি বেশি চাপ নাকি কম চাপ বলো তো? বেশি চাপ। এই পাগলা, এইখানে কেমনে চাপ বেশি? বায়ুমণ্ডলের তো একটা লিমিট আছে তো। পৃথিবীর বাইরে দিয়ে একটা জায়গা আছে না যে এই পর্যন্ত বায়ুমণ্ডল, নাকি অসীম পর্যন্ত বায়ুমণ্ডল, কোনটা? একটা লিমিট আছে। তো এইখানে তোমার মাথার উপরে কতটুকু বাতাসের চাপ? অল্প বাতাসের চাপ। আর এইখানে কি আরো অনেক বেশি বাতাসের চাপ না? আমার কথা বুঝো নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। তোমার মাথার উপরে যদি আমি 2-3টা বই মাত্র দেই, তখন কতটুকু প্রেশার ফিল করবা? তোমার মাথার উপরে আমি কয়েক কিলোমিটার উঁচা করে বই রাখলাম, তাহলে তুমি অনেক বেশি প্রেশার ফিল করবা না? সো ভূপৃষ্ঠে হচ্ছে বাতাসের চাপ সবচেয়ে বেশি পাওয়া যাবে। যত উঁচু জায়গায় যাবা তোমার মাথার উপর থেকে বাতাস কমে যাচ্ছে। বুঝিয়াছো কি আমার কথা? আমাকে একটু বলো তো। ভাইয়া কিন্তু বাস্তবে তো আমরা দেখি যে যখন উপরে কোন একটা ওই সময় বাতাসের প্রেসার বেশি থাকে আর নিচে ভুল দেখতেছো। কোথায় দেখছো বাতাসের প্রেশার বেশি? আচ্ছা একটা জিনিস কল্পনা করো, ধরো মহাকাশে তোমাদেরকে আমি ঘুরতে নিয়ে গেলাম, আমাদের পিকনিকে, বার্ষিক পিকনিকে মহাকাশে গেছি রকেটে করে। এখন আদিত্য আমারে বেশি প্যারা দিতেছে, ভাই একটু এন্ট্রপি নিয়ে আলোচনা করেন, সেদিন ক্লাসে বুঝি না অমুক তমুক। তা আমি বললাম কি, তোকে জানলাটা খুলে ফেলে দিব। বলো তো মহাকাশে যেয়ে যদি আমি ওকে জানলা খুলে ফেলে দেই, ওর কি অবস্থা হবে জানো? ভাবো তো, কল্পনা করো। ও বার্স্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণটা হচ্ছে তোমার আমার যে শরীর, এটা যে সুন্দর সুগঠিত আছে, এর একটা বিশেষ কারণ কি জানো? চারিদিক থেকে বাতাস আমাদের চেপে ধরে খুবই সুন্দর একটা ফর্মে রাখছে। তুমি আমি যখন আম্মুর পেটের মধ্যে ছিলাম তখন আরও সুন্দর চাপের মধ্যে ছিলাম। বিড়াল দেখো না রাতের বেলায় ঘুমাইতে গেলে কি করে? কুজু বুজু হয়ে ওরে চারিদিক দিয়ে ঘিরে ধরে এমন একটা জায়গায় যে ঘুমায়, মানে ইট ফিলস হোমলি। যখন ওর পাশ থেকে চাপগুলো সরে যায়, ইট ফিলস লাইক ইট ইজ গেটিং বার্স্ট আউট। সো তুমি যখন মহাকাশে বের হয়ে যাবা, ওইখানে কোনো গ্র্যাভিটি নাই, কোনো বায়ুমণ্ডল নাই, কোনো চাপ নাই তোমার উপরে। প্রথমত যে ঘটনা ঘটবে, উইদিন মাইক্রো সেকেন্ড তোমার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হবে। তোমরা কি ফিল করতেছো ব্যাপারটা? তোমাদেরকে চারিপাশে বাতাস কিভাবে চেপে ধরে আছে, বুঝছো তো নাকি? হ্যাঁ এই বাতাস, পাহাড়ের দিকে বা পর্বত আরোহণ করে যারা, হ্যাঁ, ওরা বলে যে উপরের দিকে বাতাসের প্রেসার বেশি ফিল করে। বাতাসের প্রেশার আরো কম থাকে। কে বলছে এটা বাতাসের প্রেশার বেশি থাকে? বাতাসের, সেখানে তো অক্সিজেন কম থাকে। রাইট, বাতাসের প্রেশার কম থাকে, বাতাস কম থাকে, এই কারণে অক্সিজেনও কম থাকে, এই কারণে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওঠা লাগে। ইভেন তোমরা দেখবা মহাকাশচারীরা ওই যে বিভিন্ন মোটা মোটা স্যুট পরে থাকে, দেখছো? বিশেষ এক ধরনের স্যুট পরে থাকে। এই স্যুটটা কেন পরে জানো? ওইটার ভিতরে আর্টিফিশিয়ালি বাতাস ভরে চাপ দেওয়া থাকে, তা না হলে ওর শরীর তো বার্স্ট হয়ে যাবে, বললাম না? সো ব্যাপারটা হচ্ছে কোনো মহাকাশচারীকে কখনো যদি তোমার বিপদে ফেলতে হয়, কিছু করা লাগবে না, তুমি হাতে একটা কম্পাস নিবা, ওই যে তোমার জ্যামিতি বক্সের কম্পাস, এটা নিয়ে ফুটা করে দিবা। ওর গায়ে ফুটা হওয়া লাগবে না, ওর জামা ফুটা হয়েছে, ও শেষ। ও বলবে তুই এটা কি করলি, আই তো গেছি। ওকে, সো এবার আসো, তোমরা এবার একটু ভাবো যে আমার কাছে ধরো এইখানে একটা পানির পাত্র আছে, ঠিক আছে? এই পানির পাত্রের মধ্যে পানি ছিল বা যে কোনো একটা তরল ছিল। এই তরল পদার্থের প্রত্যেকটা অণু কি চেষ্টা করতেছে বলেন তো? বায়ুমণ্ডলে চলে যাওয়ার চেষ্টা করতেছে না? গ্যাসীয় অবস্থায় চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো যাওয়ার ক্ষেত্রে ওর যে বাষ্পচাপ, সেটা ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এটাকে আমরা বলি ভিপি। ভিপি মানে বুঝছো তো, ভ্যাপার প্রেশার। এর এগেইনস্টে কাজ করা একমাত্র ফোর্স কি বলেন তো? এয়ার প্রেসার। এয়ার প্রেশার, যেটাকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক প্রেশার বা এয়ার প্রেশার। এখন এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইটার এগেইনস্টের সাথেও মারামারি করে, কার প্রেশার বেশি হবে? এখন বলো, একটা প্রশ্ন করি, দেখি উত্তর কে কে পারো। যে তরলের ভিপি যত ভিপি মানে বুঝছো তো, ভ্যাপার প্রেশার, বাংলায় বলে বাষ্পচাপ, ভিপি যত বেশি বলো তো, সে তত বেশি কি হবে? উদ্বায়ী নাকি কম উদ্বায়ী? আমার তত বেশি ভোলাটাইল হবে, অর্থাৎ তত বেশি উদ্বায়ী হবে, তত বেশি সে উড়ে চলে যেতে চাবে। তার কারণটা হচ্ছে ওর ভ্যাপার প্রেশার যেহেতু বেশি, তার মানে ওর নিচে থেকে উপরের দিকে যাওয়ার ফোর্স অনেক বেশি। অ্যাটমসফিয়ার ওকে চাপায় ধরে রাখতে পারবে না, কিন্তু নামায় ধরে রাখতে পারবে না। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? ওকে, সো এই কথাটা মাথায় যেন থাকে। এখন বলো তো, আদিত্যর পারার কথা, বাকি সবারও পারার কথা, বাট ও মনে হয় ভালোই পারবে। সেটা হচ্ছে
কখন আমার এই লিকুইড মলিকিউলগুলা গ্যাসে যাইতে পারবে, মানে লিকুইডগুলা গ্যাসে যাইতে পারার জন্য মিনিমাম কন্ডিশনটা কি বলো তো? কোন সিচুয়েশনে সে যাইতে পারে? যখন ভিপি ইকুয়াল টু কি হয় বলো তো? এপি হয়। হ্যাঁ, বুঝতে পারছো কি আমার কথাটা? ভ্যাপার প্রেশার যেটা নিচে থেকে উপরের দিকে যাওয়ার যে টেন্ডেন্সিটা, যে ফোর্স, আর উপরের থেকে চেপে ধরে রাখার যে ফোর্স, এই দুইটা যখন ইকুয়াল হবে তখনই একমাত্র ওই যে ও বলছিল সাম্যাবস্থায় বিরাজ করবে। সাম্যাবস্থা বুঝো তো, ইকুইলিব্রিয়াম বুঝো তো, মানে একটা ব্যালান্সে আসা আর কি, ইমব্যালেন্সড কোনো সিচুয়েশন না। তাহলে যখন ভ্যাপার প্রেশার ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার হয় তখন তরলের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে, মানে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে বাষ্পে যেতে শুরু করে। তোমরা কি কথাটা বুঝেছো সবাই? একটু বলো, এইটুকু বুঝলে? হ্যাঁ। ওকে, সো তাহলে এখন স্ফুটনাঙ্কের নতুন সংজ্ঞা দাও আমাকে। স্ফুটনাঙ্ক আসলে কাকে বলে? স্ফুটনাঙ্কের নতুন ডেফিনেশনটা এরকম হওয়া উচিত, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ কিসের সমান হয় বলো তো? বায়ুচাপের সমান। বায়ুচাপের, অর্থাৎ ওই স্থানের বায়ুচাপের সমান হয়, তাকে ওই স্থানে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এইটা হচ্ছে আসল সংজ্ঞা। এখন তোমাদের একটা কঠিন প্রশ্ন করব। সেই কঠিন প্রশ্নটা হচ্ছে, ধরো তুমি ভূপৃষ্ঠে আছো, মানে নর্মাল গ্রাউন্ড আর কি, নর্মাল গ্রাউন্ডে তুমি পানি ফুটানোর চেষ্টা করতেছো, এই যে, আর তোমার কাছে একটা পাহাড় আছে। এবার তুমি চলে গেছো একটা পাহাড়ের উপর। আমাকে একটু বলো, কোথায় পানি ফুটাইতে তোমার বেশি তাপমাত্রা লাগবে? পাহাড়ের উপরে নাকি এইখানে? নিচে, কারণ বাতাসের চাপ বেশি। এইখানকার বয়লিং পয়েন্ট ধরলাম হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস, এখানকার বয়লিং পয়েন্ট ধরলাম হচ্ছে আমরা ওয়াই ডিগ্রি সেলসিয়াস। বলেন, এক্স এর মান বড় নাকি ওয়াই এর মান বড়, কোনটা? এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। কেন বুঝছো তো? সত্যি বুঝছো? হ্যাঁ, নিচে হচ্ছে এয়ার প্রেশার বেশি, এইখানকার এয়ার প্রেশার অনেক বেশি, আর উপরে এয়ার প্রেশার হচ্ছে কম। তাহলে এখানে ছোট্ট একটা তীর চিহ্ন দেই। সো একে যেহেতু ঠেসে ধরে রাখছি আমি অনেক বেশি, তাহলে একে আমি যখন উড়াইতে চাবো তখন আমার নিচে থেকে ফোর্স দেওয়া লাগবে অনেক বেশি। ফোর্স দেওয়া বলতে যে হিট দেওয়া লাগবে অনেক বেশি। সো এই ব্যাপারগুলো তোমরা ফিজিক্সেও পড়বা, যে পাহাড়ের উপরে তোমার রান্না করা বেশি সহজ নাকি কঠিন। আচ্ছা, তোমরাই এখন বলো আমাকে, কোথায় রান্না বান্না করা সহজ হবে, পাহাড়ের উপরে নাকি নিচে? নিচে। উপর? আচ্ছা, আমি একটু বুঝায় বলি। রান্নার মূলনীতি তোমাদের বুঝতে হবে। তোমরা কি প্রেসার কুকারে আম্মুকে রান্না করতে দেখছো তো না? প্রেসার কুকারে, আচ্ছা, প্রেসার কুকার কেন ব্যবহার করে, কখন ব্যবহার করে জানো? অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে যখন কিছু সিদ্ধ করতে হয় বা কিছু। আচ্ছা, সো পানির সর্বোচ্চ তাপমাত্রা কত বলো তো? পানির টেম্পারেচার তুমি ম্যাক্সিমাম কত বানাইতে পারবা? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রির উপরে গেলেই পানি কি করবে, মানে 100 ডিগ্রিতে গেলেই পানি মূলত বাষ্পীভূত হওয়া শুরু করবে, পানি উড়ে উড়ে চলে যাবে। এখন ধরো আব্বু আজকে কিনে নিয়ে আসছে বুড়া গরুর গোশত, হয় না মাঝে মধ্যে, ওই যে মাংস দাঁত দিয়ে টেনে ছেঁড়া যায় না, এরকম একটা অবস্থা হয়। তো এই বুড়া গরুর গোশত আমরা যেটাকে বলতেছি, এই টাইপের জিনিস সিদ্ধ হইতে অনেক বেশি তাপমাত্রা লাগে। এখন তুমি ভাবো তো, একটা খোলা কড়াইতে যদি তুমি রান্না করতে যাও বা হাঁড়িতে, তাপ দিচ্ছ 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এবার কি হয়েছে, পানি উড়ে চলে যাচ্ছে। পানি উড়ে তোমার ঝোল নাই, বোঝো নাই? কল্পনা করো সিচুয়েশনটা। ঝোল যেহেতু নাই, অথচ ওই মাংসটা বা ওই তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য লাগবে কথার কথা 140 ডিগ্রি সেলসিয়াস। তোমার ওই তরকারি জীবনে খাইতে পারবা? ও তো একটা ইটের দলার মতো শক্ত কড়া কড়া হয়ে যাবে, তাও তো সিদ্ধ হয় নাই।
তখন কি করা লাগবে জানো? তখন আম্মুর একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা লাগবে। সেটা হচ্ছে, আমি তো আর এখন রান্নার হাঁড়ি কড়াই নিয়ে তো পাহাড়ের উপরে যাইতে পারবো না। পাহাড়ের উপরে গেলেও লাভ নাই। পাহাড়ের উপরে গেলে কি হবে, ওইখানে আরও কম তাপমাত্রায় পানি ফুটে যাচ্ছে, তার মানে পানি আরও আগে আগে উড়ে চলে যাচ্ছে। আম্মু যে কাজটা করে, এই পাত্রের উপরে একটা আর্টিফিশিয়াল প্রেশার ক্রিয়েট করে। সেই প্রেশারটা কেমনে ক্রিয়েট করে, একটা ঢাকনা দিয়ে দেয়। প্রেশার কুকারের যে যে ঢাকনাটা, ওটা তো কমপ্লিটলি সিলড, তাই না? সো ওই ঢাকনাটা দেওয়ার ফলে যেটা হয়, ভিতরে যখনই গ্যাস জেনারেট করতেছে, ওই গ্যাসটাই ওর উপরে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, তরলটাকে আর বাষ্পে যাইতে দিচ্ছে না। তোমরা কি বুঝছো আমার কথা? হ্যাঁ। এই কথাটা আবার একটু বলুন। আচ্ছা, আমি আর একটা ছবি আঁকি তাইলে। এইটা আমার একটা খোলা পাত্র। হ্যাঁ, উপরে যাচ্ছে ওইটাই আবার প্রেসারের কারণে নিচে চলে যাচ্ছে। রাইট রাইট, ওইটাই নিচের সারফেসে প্রেশার ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এই যে দেখো, তুমি একটা খোলা পাত্রে যদি তাপ দাও, খোলা পাত্রে তাপ দিলে কি হবে, ওর উপরে যে চাপটা ছিল সেই চাপটা কি ভাই, অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই যে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার ছিল, থাকুক। এখন এইটুকু, দ্যাট ইজ নট ইনাফ টু হোল্ড ইট ব্যাক। এইটুকু চাপ দিয়েও তাকে ধরে রাখা যাচ্ছে না। আমি চাচ্ছি কি জানো, এবার আরও চাপ ক্রিয়েট করতে। তাহলে তুমি এখানে একটা ক্লোজার তৈরি করো, একটা ক্লোজড কম্পার্টমেন্ট। এবার কি হবে জানো, তুমি এটাকে তাপ দিবা, তাপ দিলে এই তরলগুলো যখনই বাষ্পীভূত হইতে চাবে, কিছু তো বাষ্পীভূত হবেই, এই বাষ্পগুলো এবার আবার কি করতেছে বলো তো, এর উপরে প্রেশার ক্রিয়েট করতেছে। তোমরা কি বুঝছো? ব্যাপার লিকুইড হয়ে যাবে না, লিকুইড হয়ে যাবে না ওই ইসের কারণে। কিছু লিকুইড হবে, কিছু আবার নতুন করে আসবে, এটা যাওয়া আসার তালে থাকবে। দ্যাটস হোয়াট ইউ কল ইকুইলিব্রিয়াম। যাবে আসবে তালে থাকবে, বাট ওভারঅল এই ভিতরে প্রেশারটা জেনারেট হয়েছে। তোমরা কি বুঝছো ব্যাপারটা? অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই, বলো তো আমাকে একটু, রান্না হয়ে গেছে আম্মুর, কড়াইটা নামাইছে, কড়াই মানে প্রেশার কুকারটা নামাইছে। এখন এই প্রেশার কুকারের যে ঢাকনাটা, রান্নার পরপরই কি ঢাকনাটা ঠাস করে খুলে দেওয়া উচিত না? না, ওই নবটা আগে উঁচু করে দেয়, কেন? প্রেসার বের হয়ে যায়, তাই মানে যে ভ্যাপরটা বের হয়ে যায়। ভিতরে যে এক্সট্রিম ভ্যাপার জমা হয়েছে, ভিতরে যে আমার প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়েছে, সেটাকে এখান থেকে রিলিজ করতে হবে, এখান থেকে বের করে দিতে হবে। যদি বের করে না দিয়ে, প্রথম কথা হচ্ছে এই ঢাকনাটা যদি প্রথমেই খোলার চেষ্টা করে, এটা খুলতে পারবেও না। কেন পারবে না বুঝছো? ওই গ্যাসগুলো শুধু তো নিচে চাপ দিচ্ছে না, তো নিচে উপরে দিয়ে এটাকে প্রচণ্ড শক্ত করে ধরে রাখছে। বাট যদি খুব জোরাজুরি করে, হয়তো বা ঢাকনা খুলতে পারবে এক সাইড দিয়ে, বাট প্রচণ্ড একটা বাজে দুর্ঘটনা ঘটবে। তোমরা ওই যে দেখছো না, কোকা কোলার বোতল বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা খুললে আমাদের কি হয় বলেন তো? ভিতরের কার কিন্তু গ্যাসটা বের হয়ে আসতে চায়, বাট গ্যাসটা কি ছিল, লিকুইডের মধ্যে ডিজলভ ছিল। ওই গ্যাস বের হয়ে আসতে চায়, লিকুইড সহ বের হয়ে চলে আসে। কিছু বোঝো নাই? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে হাই প্রেশার থেকে যখনই তুমি ঢাকনাটা সরাই দিবা বাইরে, বিচ্ছিরি একটা দুর্ঘটনা ঘটবে। ভিতরকার ঝোল তরকারি, গরুর মাংস, মুরগির মাংস যা আছে তোমার চোখে মুখে সিটে একদম বিশ্রী অবস্থা হয়ে যাবে। এবং আরও একটা মজার ব্যাপার শুনে রাখো, প্রেশার কুকারের ভিতরে যখন আম্মু রান্না করে, তখন আমাকে বলো তো, তুমি যে ঝোল তরকারি পানি দেখতে পাচ্ছ, পানি দেখলেই তুমি কি মনে করার কথা, এই টেম্পারেচার তো বলছিল যে 100°C ম্যাক্স হইতে পারে। তোমরা কি জানো প্রেশার কুকারের ভিতরে যদিও তরল আছে, পানি আছে, বাট ওইটার টেম্পারেচার কি বলেন তো, গ্রেটার দ্যান 100° নাকি লেস দ্যান? এইটা মাচ গ্রেটার দ্যান 100°C, মাচ গ্রেটার দ্যান 100°C। কারণটা কি, ওকে চাপ দিয়ে রাখা হয়েছিল যেহেতু, ও অনেক বেশি প্রেশার তৈরি করতে পারছিল। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এখন তোমাদের বলো। প্রেসার কুকারের যে একটা ঢাকনা ছিল, ওটা তো ফিক্স ছিল, তাহলে উপরে যে বায়ুগুলো, সেই চাপটা কিভাবে ওর ভিতরে প্রবেশ করতেছে? বুঝি নাই। মানে যে প্রেসার কুকারের যে ঢাকনাটা, হ্যাঁ, ওটা তো ফিক্স, তাহলে ওর ভিতর দিয়ে আবার উপর থেকে বায়ুগুলো কিভাবে ভিতরে ঢুকতেছে? বাইরে দিয়ে তো কেউ ভিতরে ঢুকতেছে না তো, কিন্তু তুমি যখন ঢাকনাটা লাগাইছিলা তখন কি এর ভিতরে বায়ুমণ্ডল ছিল না, বাতাস ছিল না, নাকি পুরা ফাঁকা ছিল? কোনটা ছিল? তো ওইটুকু বাতাস থাকবে, সাথে আরো যুক্ত হবে কি, এই তরল থেকে কিছু তো বাষ্পীভূত হবে, তো কিছু তো বাষ্পীভূত হবে, হয়ে ওই জায়গাটা পুরো ভরে ফেলে বাতাস। মানে বাতাস বলতে বায়বীয় পদার্থে পুরো একেবারে ঠাসা অবস্থা, ওইখানে আর কাউকে আসতে দিচ্ছে না। আর কাউকে আসতে দিচ্ছে না মানেই সে প্রেশার ক্রিয়েট করতেছে নিচের দিকে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? পানির টেম্পারেচার বেশি হবে এটা বুঝি না। আচ্ছা, ওকে। সো তুমি যদি পানির মুখটা খোলা রাখতা, এই পানির ওপেন সারফেসটা যদি খোলা রাখতে, তাহলে আমাকে বলো তাপ দিতে থাকলে কি হইতো, কোনো এক সময় পানির তাপমাত্রা টুং করে হয়ে গেল 100°C,
হওয়ার পরেই কি হলো, পানি বাষ্পীভূত হয়ে উড়ে উড়ে চলে গেল, ঠিক আছে? ওকে, এখন তুমি করছোটা কি? এখন তুমি করছো চান্দু, এটারে দিছো আটকায়া। তাহলে কি হয়েছে? কিছুক্ষণ বাষ্পীভূত হয়েছে, কিছু বাষ্পীভূত হয়েছে, সেই বাষ্পগুলো আবার এর উপরে চাপ ক্রিয়েট করছে। এখন কি আসছে তরলে যাই, মানে বাষ্পে যাইতে পারতেছে? বলেন তো। যাচ্ছে না, তার মানে এখনো সে তরল আছে, কিন্তু তুমি তো ক্রমাগত হিট দিয়েই যাচ্ছ। তাহলে হিট, Temperature বাড়তেছে। হ্যাঁ, হিট দিতে থাকলে তো টেম্পারেচার বাড়বেই। বুঝতে পারছো এবার? ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন, আপনি নর্মাল হাঁড়িতে ভাত রান্না করতেছিলেন, সেই হাঁড়ির ঢাকনার নিচে তো কিছুটা ব্যাপার জমা হয়, ওই যে দেখো না ধোঁয়া আকারে ওড়ে, সেই ধোঁয়ায় তোমার হাত পুড়ে গেল। আর প্রেসার কুকারের ওই যে যে তোমরা নবটা দেখো, যে নবের ভিতর দিয়ে ফুসফুস করে গ্যাস বের হয়, ওই গ্যাসে কারো হাত পুড়লো, বলো তো কার হাত পোড়াটা ডেঞ্জারাস হয়ে যাবে? প্রেসার কুকারে। তার কারণটা হচ্ছে কি, বুঝছো তো? হ্যাঁ, অনেক দ্রুত বের হয় প্রেসার, অনেক প্রেসারে। শুধু দ্রুত বের হয় না, ওর ভিতরে জমা করা এনার্জি কিন্তু অনেক বেশি। তুমি নিচে থেকে কন্টিনিউয়াস হিট দিচ্ছিলা, ওই হিট এনার্জিটা তো ওর মধ্যে যা জমা হয়েছিল, তো বুঝা না? হ্যাঁ এটা তো এক ধরনের এনার্জি, এই জন্য। হ্যাঁ, হিটই তো আসল এনার্জি। এতক্ষণ কি বুঝাইলাম? হিটই হচ্ছে আসল এনার্জি। আসল আর কিছুই নাই দুনিয়ায়। তুমি নাই, আমি নাই, কেউ নাই, পড়ালেখা বই খাতা কিছু নাই। এভরিথিং ইজ জাস্ট অ্যাবাউট ভাইব্রেশন অ্যান্ড এনার্জি। এনার্জি বলতে এই যে হিট এনার্জি আর কি। ওকে, সো স্ফুটনাঙ্কের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন তোমরা কি বুঝছো এবার যে কেন এক অ্যাটমসফিয়ার চাপের কথা বারবার বলতেছিল? প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তো আমাদের একটা ফিক্স মান থাকা উচিত। সেই মানটা, ধরো কেউ একজন পানির স্ফুটনাঙ্ক বাইর করতেছে বাসায় বসে, আর কেরোসিনের স্ফুটনাঙ্ক বাইর করতেছে পাহাড়ের চূড়ায় যে, তাইলে দুইজনের মান কি তুলনাযোগ্য হবে? আলাদা এলোমেলো হয়ে যাবে না? তোমাদের আমি একটা পরীক্ষা নিব। সো একজনকে, তোমাদের সবাইকে আমি সপ্তাহে 2 দিন করে টাইম দিলাম, আর একজনকে আমি আলাদা করে এক্সট্রা টাইম দিয়ে দিয়ে তারপরে পরীক্ষা নিলাম, তো লাভ হইল না তো। মানে তুলনাটা তো আসলে আমার যুক্তিসঙ্গত হইল না। সেই জন্য সবার ক্ষেত্রে আমরা কত প্রেশার নিয়ে কাজ করি বুঝছেন? একটা সার্টেন প্রেশার নিয়ে কাজ করি, সেটা কত স্ট্যান্ডার্ড প্রেশার, যেটা অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেশার, ওইটা নিয়ে হিসাব করা হয়। বন্ধুরা বুঝেছো? মেল্টিং পয়েন্টের জন্য 1 অ্যাটমসফিয়ার প্রেসার কেন লাগবে? আচ্ছা, এই প্রশ্নটাই ভয় পাচ্ছিলাম, যে এই প্রশ্নটা না জানি কে কখন করে বসে, যে বয়েলিংয়ের সময় তো প্রেশারের ইস্যু আসতেই পারে, কারণ বয়েলিংয়ে আমার গ্যাস থেকে, সরি, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, সো গ্যাসের অবস্থার উপর তো প্রেশারের ইফেক্ট আছে। এইখানে কেন? এইখানকার কারণটা হচ্ছে, শোনো, আমাকে একটু বলো তো, তোমার কাছে ধরো বরফ ছিল, টুকরা টুকরা বরফ ছিল, এইটাকে তুমি তাপ দিচ্ছ। তো এটাকে যখন তাপ দাও, তখন পুরো বরফগুলো যখনই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, 0 ডিগ্রিতে, তখন কি সবাই একসাথে ঠাস করে তরল হয়ে যায়, নাকি আস্তে আস্তে হয়? আস্তে আস্তে হয়। আচ্ছা, ওকে, এখন বোঝো, তোমার স্কুলের রুম থেকে বের হয়ে হয়তো বা বারান্দা, বারান্দার পরে মাঠ, তারপরে রাস্তা, এইভাবে তোমার স্কুল থেকে বাসায় আসতে হয়। তো কখনো যদি এমন হয় যে পোলাপাইন রুম থেকে বারান্দায় যাচ্ছে, কিন্তু বারান্দা থেকে আর মাঠে যাচ্ছে না, কারণ বারান্দার দরজা লাগানো, তোমরা বোঝো নাই আমার কথা? জি, বুঝছি। তুমি কি আর বের হইতে পারবা? না। ঘটনা তো তাই। তোমার তাপ, তাপ শক্তি দিচ্ছ এখানে, তাপ দিতে থাকলে কোনো এক সময় হবে কি, এরা একটা একটা করে অণু তরলে আসতে থাকবে, একটু একটু করে তরলে আসতে থাকবে। তরলে আসা মাত্র, তরলের একটা বাই বর্ন প্রপার্টি হচ্ছে সে ভেপোরাইজ হইতে চায়, সে বাষ্পে যাইতে চায়। বুঝছো আমার কথা? তো বাষ্পে যাওয়ার জন্য তখনই দেখো তো কি অ্যাক্টিভেট হয়ে কাজ করতেছে বলেন তো? ওই যে তোমার ইয়াটা কি বলো এটাকে, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা। আমার কথা কি বোঝা গেছে? সো তাহলে এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যদি আমি বাড়ায় রাখি, তাহলে যে কোনো পদার্থের গলনাঙ্কের উপর একটা প্রভাব পড়বে। কারণ কঠিন গলে তরল হয়, তরল থেকে আবার বাষ্পে যাওয়ার চেষ্টা করে। তো তুমি যদি ওকে ন্যাচারালি যাইতে না দাও, তাহলে কি হবে, ও তরলে আসতেই কষ্ট হবে। সো গলনাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছেন কি সবাই আসলে? হ্যাঁ, বুঝছি। বুঝলে এবার আমাকে বলো, প্রেশার বাড়ায় রাখলে গলনাঙ্ক বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে আমরা লিখে রাখলাম, হায়ার প্রেশারে গলনাঙ্ক বাড়ে।
সো হায়ার প্রেশারে শুধু গলনাঙ্ক যে বাড়ে তা কিন্তু না, স্ফুটনাঙ্কও বাড়ে, বাট এইটা গলনাঙ্কের স্লাইড, এই কারণে শুধু গলনাঙ্ক লিখে রাখলাম আর কি। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি তো ভাবতেছি ডেফিনেশন কি হবে? ওই মেল্টিং পয়েন্টের ডেফিনেশনটা চেঞ্জ করবো না আমরা, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জাস্ট এটা বুঝাইলাম যে প্রেশারটা কেন জড়িত। আর স্ফুটনাঙ্কের যে ডেফিনেশনটা ওইটা একটু চেঞ্জ করে বলা উচিত, সেই ডেফিনেশনটা বলা উচিত হচ্ছে কোনটা জানি, এই যে এটা, যে তাপমাত্রায় কোনো তরলের যে বাষ্পচাপ আছে সেটা যখন ওই জায়গার অ্যাটমসফিয়ার প্রেশারের সমান হয়ে যায়, ওই টেম্পারেচারটাকে আমরা বলবো ওই তরলের স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে বড়দের সংজ্ঞা আর কি, এই ছোটদের বাচ্চাদের সংজ্ঞা বইতে আছে যেহেতু লিখে দিয়ে এসো, বাট তুমি মনের গভীরে এটা জেনে রাখো আর কি। ওকে, কত কিছু শিখলাম। এইবার চলো বন্ধু, পড়া দেওয়ার পালা, দেখি কে কি বুঝেছো। কঠিন তরল আর বায়বীয় পদার্থের মধ্যে আমরা কম্পেয়ার করব। কণার গতি তথা গতিশক্তি, মানে কণাগুলো পার্টিকেলগুলোর যে গতিশক্তি কোথায় বেশি বলেন, কঠিনে, তরলে নাকি বায়বীয়তে? বায়বীয়তে। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে আমাদের এইখানে কি হবে, সবচেয়ে কম, সবচেয়ে কম। আর এখানে কি হবে, মাঝারি। ঠিক আছে, মাঝামাঝি থাকবে আর কি। বলেন আয়তন কঠিনের কি বেশি হয় নাকি তরলের বেশি হয় নাকি বায়বীয়র বেশি হয়? বায়বীয়র বায়বীয়। বায়বীয়র কি হয়, সবচেয়ে বেশি। বেশি, তাহলে এইখানে মাঝারি, এই আর কি। তবে তোমরা কি একটা মজার জিনিস জানো, সেটা হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে তরলে যাওয়ার সময় আয়তন কি হয় জানো, কমে যায়। আমার কথা মনে হয় বোঝা নাই। না বরফ, বাসায় আজকে এক্সপেরিমেন্ট করবা বরফ। তুমি যে কাজটা করবা, এক বোতল ভর্তি পানি নিবা, তবে পুরো বোতল ভর্তি পানি নিবা না, ঠিক আছে? বোতলের তুমি যতটুকু ভর্তি পানি নিছো এখানে একটা মার্কার দিয়ে, কলম দিয়ে, লিপস্টিক দিয়ে, কিছু একটা দিয়ে মার্ক দিবা। ওকে, এইটুকু পর্যন্ত পানি নিলাম, এইটাকে ডিপ ফ্রিজে রেখে বরফ বানাবা। সকালে উঠে তাকায় দেখে চেঁচাচেঁচি শুরু করে দিবা, ওরে আল্লাহ এর মধ্যে পানি ঢাল ছিল কেডা, কেউ পানি ঢালে নাই। ওইটার আয়তন বেড়ে যাবে, এরকম উপরে উঠে যাবে। তার মানে আপনি যখন ওইটাকে আবার বাসায় টেবিলের উপর রেখে তুমি সামনে পাহারা দিবা যে আর কেউ যেন এর মধ্যে পানি টানি না ঢালে বা কিছু না করে, তুমি অবাক হয়ে তাকায় দেখবা ও যখন আবার তরল হয় ওর লেভেল আবার নেমে আসবে, ওই আগের লেভেলে নেমে আসবে। তার মানে কি বুঝছো? দেখো নর্মালি কথা ছিল কি বলেন তো, নর্মালি কথা ছিল কঠিন থেকে আমরা যখন তরলে যাই তখন কি হওয়ার কথা, আয়তন বৃদ্ধি পাওয়ার কথা, ঠিক ভাই? কিন্তু বরফের ক্ষেত্রে বরফ যখন পানিতে পরিণত হয় তখন এর আয়তন কি হয় বলো তো, কমে যায়। হ্রাস পায়। আল্লাহর কসম, এই এক্সপেরিমেন্ট তোমরা আজকে বাসায় করবা, ছবি তুলে রাখবা যে আমি এতটুকু পানি দিছিলাম, সকালে উঠে আবার ছবি তুলবা, ইউল জাস্ট বি অ্যামেজড যে আল্লাহ রে এটা কই এসে পড়লাম, সায়েন্স নিলাম কেন, আজকে আর্টস বা কমার্সে চলে যাব। এটা ঘটে, এটা কেন ঘটে এটা তার ব্যাখ্যা এখন দিতে পারবো না, এটা একটু বড় হওয়া লাগবে আর কি, এই ক্লাস 10 বরাবর যাওয়া লাগবে, তারপরে আমি হয়তো বলে দিব, নাহলে ইন্টারমিডিয়েটে তো জানবাই। ওকে, সো এটা জেনারেলাইজড কথা বলছি, বাট সবসময় না আর কি। তারপরে আসেন বন্ধু, বলেন কণার স্থানান্তর মানে পার্টিকেলগুলোর যে মুভমেন্ট সেটা সবচেয়ে বেশি কোথায় বলো তো, কঠিনে, তরলে নাকি বায়বীয়তে? বায়বীয়তে। বায়বীয়তে সবচেয়ে বেশি, এর কোনো ঠিক নাই, এ এক মাথা থেকে আর এক মাথায় দৌড়ায় বেড়ায়। এটা হচ্ছে সবচেয়ে কম, নাই বললেই চলে আর কি, আর এটা হচ্ছে মাঝারি। ওকে, তারপরে বলেন আন্তঃকণা আকর্ষণ বল মানে পার্টিকেলগুলোর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা সবচেয়ে বেশি কোথায়? কঠিনে সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হচ্ছে ওই পাশে, দিয়ে দিলাম সবচেয়ে কম। ওকে, তারপরে বলো আন্তঃকণা দূরত্ব মানে বুঝছো তো, পার্টিকেলগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা, দূরত্ব বলো। বায়বীয়তে সবচেয়ে বেশি, কঠিনে সবচেয়ে কম। তাহলে বায়বীয়তে সবচেয়ে বেশি হবে আর কঠিনে সবচেয়ে কম হবে, দিয়ে দেই কপি পেস্ট। তারপরেরটা ভাবো আয়তনের উপর চাপের প্রভাব বলো। এর যে আয়তন, কঠিন পদার্থের যে আয়তন, তার উপরে চাপের প্রভাব কি আছে নাকি নাই? আছে। আরে বোকার দল, প্রায় নেই। একটু কি বললাম,
কঠিন পদার্থ তোমার হাতের কাছে যা আছে, তুমি একটা কলমের আয়তন চাইপা একটু ছোট বানায় আমার দেখাইও ভিডিও করে, যে এই যে দেখেন আমি ঠাইসে কলমের আয়তন ছোট করে দিচ্ছি, হবে না? গ্যাস তো সবচেয়ে বেশি। হ্যাঁ, এটার উপরে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, আর এটার উপরে খুব সামান্য, মানে বলার মতো না আর কি। আর কঠিনের উপর তো প্রায় নেই। আচ্ছা, তারপরে বলো এনট্রপি কোথায় বেশি কোথায় কম? বায়বীয়তে সবচেয়ে বেশি, কঠিনে সবচেয়ে কম। তাহলে এখানে সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে কম। ওকে, প্রবাহ ধর্ম, এটা কি বোঝো? প্রবাহ ধর্ম ইংরেজিতে এটাকে বলে ফ্লুইডিটি। প্রবাহ ধর্মের ইংরেজি কি বলছি? ফ্লুইডিটি। এই তোমরা ফ্লুইড শুনছো না? হ্যাঁ, ওই যে তোমাদের ভুলভাল হইলে একটু কি জানি কুচু কুচু করে লাগায় দাও, ফ্লুইড বলো আর কি। আসলে ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী পদার্থ। হুইচ এভার ক্যান ফ্লো, দোজ আর কল্ড ফ্লুইড ম্যাটেরিয়ালস। সো এখন ফ্লুইডিটি মানে কি? যেসব পদার্থ ফ্লো করতে পারে তাদের যে প্রপার্টি, তাদেরকে বলে ফ্লুইডিটি বা প্রবাহ ধর্ম আর কি। এখন ঘটনা হচ্ছে প্রবাহ ধর্ম কাদের, মানে প্রবাহী পদার্থ কাদেরকে বলে জানো? কঠিন পদার্থ, হ্যাঁ, তরল আর বায়বীয় পদার্থকে একসাথে বলা হচ্ছে প্রবাহী পদার্থ। কঠিনের কোনো প্রবাহী ধর্ম নাই, প্রবাহ করতে পারে না। তাহলে বলেন ফ্লুইডিটি কোথায় সবচেয়ে বেশি হবে? বায়বীয়। বায়বীয়তে। বায়বীয়তে সবচেয়ে বেশি। এইটাতে কি বলবো? কম। আর এটাতে কি বলেন তো? নাই। নেই, এর কোনো ফ্লুইড প্রপার্টি নেই। এই তো, এই স্লাইডটা থেকেই তোমাদের অনেক এমসিকিউ আসবে, এগুলো জানতে হবে আর কি। তারপরে কি আছে, এগুলো কি? কণার গতিতত্ত্ব। অনেক কথা বলছি বই থেকে এনে, বইয়ের কথা আমার বলতে ভাল লাগে না, কমন সেন্স। কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি। যখন তাকে আমরা তাপ শক্তি দেই, তার কণাগুলোর মধ্যে কি হয়? গতিশক্তি বাড়ে। গতিশক্তি বাড়তে থাকলে কোনো একটা সময় হয় যখন তাদের আন্তঃনাবিক আকর্ষণ বলকে ছিন্ন করতে পারে। যে ফোর্স দিয়ে তাকে ধরে রাখছিলা, সেই ফোর্সের চেয়ে বেশি ফোর্স তার নিজের মধ্যে, তাহলে ওকে আর ধরে রাখা যাবে না। তখন কি হবে? সে তরল অবস্থা প্রাপ্ত হবে। এরপরে তুমি যখন তাকে আরও তাপশক্তি দিবা, কোনো এক সময় হবে কি তার আন্তঃকণা আকর্ষণ শক্তিকে একেবারেই প্রায় ছিন্ন করে ফেলবে। দেন ইউ গেট গ্যাসাস ম্যাটেরিয়াল, মানে গ্যাসাস স্টেট, দ্যাটস ইট। এই কথাগুলো এখানে অনেক কথা বলছে, তোমরা একটু নিজেরা পড়ে দেখো আর কি। আচ্ছা, সো গতিতত্ত্ব নিয়ে আমার বলার কিছু নাই। তারপরে ব্রাউনীয় গতি নিয়ে এখন কথা বলতে হবে। এই কণার গতিতত্ত্ব কিন্তু পরীক্ষায় লিখতে আসে, এটা কিন্তু একেবারে 5 স্টার জিনিস, ঠিক আছে? আমি এটা নিয়ে যা বলার মূল কথা বুঝাই দিছি। সো এবার আসো ব্রাউনীয় গতি, এটাকে ইংরেজিতে বলে ব্রাউনিয়ান মোশন। জিনিসটা কি? বিজ্ঞানী রবার্ট ব্রাউন একদিন করলেন কি, কিছু পানিতে, স্থির পানি, একেবারে টলটলে স্থির পানি, ল্যাবরেটরির বিকারে রাখা পানির মধ্যে কিছু পরিমাণে পুষ্পরেণু, নাম শুনছো তোমরা? ক্লাস 8-এ পড়ছো পুষ্পরেণু? হ্যাঁ। ফুলের রেণু, ওই যে পোলেন গ্রেইন, হ্যাঁ। সো এই কয়েকটা জিনিস এরকম গুঁড়ো গুঁড়ো দানা দানা, এগুলা নিয়ে ছেড়ে দিয়ে আসতে গেছিলেন টুপুস। তো তোমার এইখানে যদি আমি কিছু দানাদার পদার্থ, ধরো তুমি লবণের দানা, মিহি লবণের দানা এরকম যদি ছাড়ো, তোমার এক্সপেকটেশনটা কি? এটা যে টুপুস করে নিচে পড়ে যাবে না, তাই না? উনি খেয়াল করলেন এটাকে যখন ছেড়ে দিলাম, একটা এক্সপেকটেশন আছে না আমাদের যে কত গতিতে পড়বে। উনি দেখলেন হিসাব মিলতেছে না, মানে যখন ছাড়লাম, ছাড়ার মানে ছেড়ে দিয়ে তো উনি চলে আসতেছিলেন, ছেড়ে চলে আসতেছিলেন। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? উনি খেয়াল করলেন, দ্যাট ইজ জাস্ট অ্যান অবজারভেশন, অ্যাক্সিডেন্টাল অবজারভেশন। সেটা হচ্ছে দোজ পোলেন গ্রেইনস ওয়ার ডান্সিং। বোঝো নাই বন্ধু? দোজ আর ডান্সিং র্যান্ডমলি, মানে দে আর নট ফলিং স্ট্রেট ডাউন টু দ্য বটম, দে আর জাস্ট মুভিং অ্যারাউন্ড। সো এইটা ওনাকে খুব ভাবাইলো যে এটা যদি গতিশীল প্রবাহমান কোনো পানি হইতো, তার মধ্যে যদি পোলেন গ্রেইন ছাড়তাম, তাইলে না বুঝলাম যে ওর পার্টিকেলগুলা ওরা বাড়ি ধরি দিতেছে। এটা তো স্ট্যাটিক একটা ওয়াটার, এইখানে কেন এরকম হচ্ছে? তুমি এই নিজে এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো। কিভাবে জানো? তোমার স্কুলের 2 তলা বা 3 তলার যে ফ্লোর, বারান্দা, ওইখান থেকে হাতে কতগুলো কাগজ টুকরা টুকরা করে, ওই আমাদের সময় তো মোবাইল টোবাইল ছিল না, আমরা এইসব দিয়ে টিফিনে খেলতাম, ওই কাগজ গুঁড়ো গুঁড়ো করে ফু দিতাম। ফু দিলে দেখবা কাগজগুলোকে সোজা নিচে পড়ে যায়। দে কিপস অন ডান্সিং অ্যারাউন্ড লাইক দিস। সো কথা হচ্ছে যে এই নাচনটা হয় কেন, এই নাচানাচিটা করে কেন, ভাবো তো? বাতাসের অণুগুলো বায়ুর কারণে।
বাতাস যেদিন স্থির থাকবে, একেবারে গরমে চুরমার অবস্থা, কোনো বাতাস নাই, খুব বাজে অবস্থা, ঘেমে নে একেবারে একাকার, সেই দিনও দেখবা যে তোমার ওগুলা নাচানাচি করতেছে। তো তার মানে হচ্ছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন সমস্ত পদার্থের কণাগুলো র্যান্ডমলি ভাইব্রেট করতে থাকে, লাফালাফি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এইখানে আমরা কতগুলো জিনিস একটু শিখে নেই। এই যে যে তরলের ভিতরে পানির মধ্যে তুমি পোলেন গ্রেইনগুলোকে ছাড়তেছো, এই পানিটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নাম শুনছো তোমরা? হ্যাঁ। ম্যাট্রিক্স মানে কি? তরল বা অর্ধতরল এইরকম কিছু। বায়োলজিতে তো ওইটা ম্যাট্রিক্স ব্যবহৃত হয় অর্ধতরল হিসেবে জেলির মতো। না না, ভুল শিখছো। ম্যাট্রিক্স মানে এরকম কিছু না। ম্যাট্রিক্স একটা সিনেমার নাম, এটা দেখছো? হ্যাঁ ওটা ম্যাট্রিক্স শব্দের অর্থ হচ্ছে মাতৃকা। মাতৃকাকে আরো ভালো করে সহজে বলা যায় ধারক। ফর সে দ্য রুম দ্যাট ইউ আর ইন নাও ইজ দ্য ম্যাট্রিক্স দ্যাট ইউ আর লিভিং ইন। ওই রুমটার ম্যাট্রিক্স কি? তোমাদের বাড়িটা। তোমাদের বাড়ির ম্যাট্রিক্স কি? তোমার ওই এলাকাটা। ওই এলাকার ম্যাট্রিক্স কি? হয়তোবা তোমার এই বিভাগটা। তোমার এই বিভাগের ম্যাট্রিক্স হচ্ছে বাংলাদেশটা। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। বুঝছি। ম্যাট্রিক্স মানে দ্য থিং দ্যাট হোল্ডস ইট, যেখানে ধারণ করে থাকে আর কি। সো ব্যাপারটা হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো কঠিন হইলেও সেখানে ভাইব্রেশন থাকবে, তরল হইলে ভাইব্রেশন থাকবে, বায়বীয় হইলেও ভাইব্রেশন থাকবে। সো ব্যাপারটা হচ্ছে ব্রাউনীয় গতি আমরা তাহলে কাকে বলি? ব্রাউনীয় গতি হচ্ছে প্রত্যেকটা পদার্থের কণাগুলো এলোমেলো বিক্ষিপ্ত গতিতে বিচরণশীল। এই এলোমেলো বিক্ষিপ্ত যে গতিটা, এইটাকেই বলে ব্রাউনিয়ান মোশন। র্যান্ডমাইজড একটা মোশন, এবং যে মোশনটা এতই র্যান্ডমাইজড ইউ ক্যান নেভার প্রেডিক্ট ইট। প্রেডিক্ট ইট মানে বুঝছো তো? মানে ধরো তোমাকে আমি আজকে একটু পরে বলেই দিব যে তোমাদের আগামী ক্লাসটা কবে হবে। তার মানে তুমি ধরো আজকে কত তারিখ? 13 তারিখ যাচ্ছে, তোমাকে বললাম তোমার আগামী ক্লাস 17 তারিখে হবে। তো তুমি তো জানো 17 তারিখ রাত 8টায় ক্লাস হওয়ার কথা থাকলে 7টায় তো না হোক 7:30টায় তো ফেলুদা অন্তত স্টুডিওতে থাকবে। তার মানে ইউ ক্যান প্রেডিক্ট মাই মোশন। আমার কথা বুঝছো না? কিন্তু no scientist has ever been successful to predict any motion, any randomized motion of any particle. যে পার্টিকেলটা এখন ধরো এই জায়গায় আছে, তুমি আসলেই জানো না সে ওই দিকে যে যাইতেছে কত দূর যাবে, কতক্ষণ পরে আবার এদিকে আসবে, কখন যে আবার ওদিকে যায়, কখন যে আবার চটকে এদিকে আসে, মানে ও যে কি করবে এটা আল্লাহ তাআলা ছাড়া এ দুনিয়ার কেউ জানে না। দ্যাট মোশন ইজ দ্যাট মাচ র্যান্ডমাইজড, দ্যাট মাচ হ্যাফাজার্ড, মানে এলোমেলো বিশৃঙ্খল একটা অবস্থা। এই বিশৃঙ্খলাটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রপি। অর্থাৎ তুমি বলতে পারো ব্রাউনিয়ান মোশন ইজ দ্য আউটকাম অফ এন্ট্রপি। কিছু মনে হয় বোঝো নাই? আউটকাম মানে বুঝছো তো, ফলাফল। পদার্থের মধ্যে এন্ট্রপি আছে বলেই তার মধ্যে ব্রাউনিয়ান মোশন দেখা যায়। সো তাহলে এখন আমাকে একটু বলেন ব্রাউনিয়ান মোশন। যে মোশন সৃষ্টি হয় ওইটাই ব্রাউনিয়ান মোশন। এক্স্যাক্টলি, ও যে মোশনে গতিশীল ওই মোশনটার নাম হচ্ছে ব্রাউনিয়ান মোশন। আর এই ব্রাউনিয়ান মোশনের রিজনটা কি? দ্য রিজন বিহাইন্ড দ্য ব্রাউনিয়ান মোশন ইজ এন্ট্রপি। তোমরা কি সবাই বুঝছো আমার কথা? আচ্ছা, বুঝলে শুধু হবে না, এগুলো খাতায় টুকে রাখো। কিন্তু ক্লাস নোটের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কথাবার্তা কম দেখছি। তোমরা যে কয়জন বাড়ির কাজ দিছো, এই ছোট ছোট কথা, দিস থিংস উইল চেঞ্জ ইউর লাইফ। বইয়ের কথা জীবন চেঞ্জ করে না, জীবন চেঞ্জ করে টিচারের মুখের কথা। যেটাকে মাটিতে পড়তে দিতে হয় না, সেটাকে খাতা পেতে খাতায় তুলে রাখতে হয় এবং সেখান থেকে মনের মধ্যে তুলে রাখতে হয়। আচ্ছা, কি যেন বলতেছিলাম, আমি ভুলে গেছি। কি একটা কথা বলতেছিলাম? ও আচ্ছা, আমাকে বলো ব্রাউনিয়ান মোশন সবচেয়ে বেশি হবে কোথায়? কঠিনে, তরলে, নাকি বায়বীয়তে? গ্যাস বলতে বায়বীয় আর কি। তাহলে বায়বীয়তে সবচেয়ে বেশি হবে, তরলে একটু কম, কঠিনে আরো কম। এই তো সহজ জিনিস শিখে গেলাম। তারপরে কিছু প্রশ্ন সলভ করতে হবে এখন তাড়াতাড়ি। বলেন, রাজশাহী বোর্ড 2020 আসা প্রশ্ন, কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? বলো। চুনা পাথর। কেমনে বুঝলা? কারণ ওটা কঠিন। এটা কঠিন পদার্থ, এটা গ্যাস, এটা কি লিকুইড। এই ভদ্রলোক লিকুইড, এটা হচ্ছে কঠিন। চুনা পাথর চিনো তো তোমরা না? চুনা পাথরের সংকেত কি বলো তো? ক্যালসিয়াম কার্বনেট। কার্বন CaCO3 হ্যাঁ, এখন বলো এটাকে ইংরেজিতে কি বলে? লাইমস্টোন। লাইমস্টোন। যারা বাংলা ভার্সনের আছো তাদের অবশ্যই জানা লাগবে, কারণ এই নাম দিয়ে পরীক্ষা আসে। বাংলা ভার্সনের প্রশ্ন করে বাট ইংরেজিতেই নাম দিয়ে, তখন তুমি কানবা পরীক্ষার হলে বসে বসে আব্বা। দিব 23, দিনাজপুর বোর্ড 2023। সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কে বলেন? আয়োডিন, সালফার, ব্রোমিন, হুইচ ওয়ান? 1 আর 3
1 2 আচ্া আমি একটু বলে দেই, তোমরা তো এগুলোর নাম শুনছো না? হ্যালোজেন নাম শুনছো? হ্যাঁ আচ্ছা, হ্যালোজেন গ্রুপ, রাইট। তোমাদের কি পর্যায় সারণী এইটাই ছিল? না 9 এ আছে, না। 9 এ চ্যাপ্টার 4 এ। ও, এটা এত দূর চলে গেছে স্কুলে? হ্যাঁ শেষ হয়ে গেছে। ওরে আল্লাহ, আমাকে বাঁচাও, এই চ্যাংড়া ব্যাংড়া কেবল উঠে পারলো না, এখন নাকি সব শেষ হয়ে গেছে। আমাকে বলো, ফ্লুরিনের ফিজিক্যাল স্টেট কি বলেন তো? গ্যাস। আইবিও হ্যাঁ, সো এটাকে আমরা বলবো সবুজাভ হলুদ গ্যাস। ইংরেজিতে বলা হচ্ছে গ্রিনিশ ইয়েলো, অর্থাৎ কচি কলা পাতার রং যেটা আমরা বলি, বা ফাইসি। দাঁড়াও, এই যে আমাদের এখানে একটি চেয়ার রাখা আছে, এই চেয়ারের যে রং দেখতে পাচ্ছ, কচি কলা পাতার রং, ঠিক আছে, মানে গ্রিনিশ ইয়েলো আর কি। সো এই কালারের গ্যাস সে। ক্লোরিনকে কি বলবো বলেন তো? এটা হচ্ছে গাঢ় হলুদ রঙের গ্যাস, মানে এটার কালারটা একটু গাঢ় আর কি। তারপরে বলো ব্রোমিন কি? এটা হচ্ছে লাল বর্ণের তরল। ব্রোমিনের রং দেখতে একেবারে রক্তের রঙের মতো লাল, লাল টকটকে রং। আয়োডিন কি বলো তো? বেগুনি বর্ণের কঠিন, বেগুনি বর্ণের কঠিন। ওকে, সো এবার বলো বন্ধু, তাহলে উত্তরটা কি হবে? সালফার কি রকম জানো? 1 2 সালফার হচ্ছে সলিড, কঠিন অবস্থা। কঠিন পদার্থ। সালফারের রং হচ্ছে হলুদ, পাউডারের মতো দেখা যায়। আচ্ছা, সো ব্রোমিন তো তরল হবে না, কঠিন অবস্থায় থাকে কে? আয়োডিন আর হচ্ছে সালফার। তাহলে কারেক্ট আনসার 1 আর 2, বুঝেছো? আচ্ছা, তারপরে ঢাকা বোর্ড 2020, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণটা কি? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পায়, অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়, কোনটা? 1 আর 2 1 and 2, তাহলে ক নাম্বার? বুঝতে পারছো তো আন্তঃআণবিক দূরত্ব কেন হ্রাস পাবে? নর্মালি তো কঠিন থেকে তরলে গেলে দূরত্ব আরও বৃদ্ধি পাওয়ার কথা, দুই একজন ব্যতিক্রমে যে পানি টানি ঘটে আর কি। তারপরে কুমিল্লা বোর্ড 2017, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। 1 আর 2 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা, এ কে তাপ বৃদ্ধি করলে বি হয়, বি কে তাপ বৃদ্ধি করলে সি হয়। এ বি সি প্রতীকী অর্থে ব্যবহৃত, ঠিক আছে। বি এর ক্ষেত্রে, বি মানে কি বুঝছো তো? তরল আর কি। আন্তঃআণবিক আকর্ষণ এ অপেক্ষা কম, কথা সত্যি না? হ্যাঁ সত্য। নির্দিষ্ট আকার ও আয়তন আছে, বলো। এটা ভুল। নাই ভাই, নির্দিষ্ট কোনটা বলেন তো? আয়তন, আচ্ছা আকার না। আকার নাই তো। আচ্ছা, তারপরে 1 ও 3 চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, কোনটা? বি এর কথা বলতেছে। 3 হ্যাঁ, এই 3 নাম্বারটা কিন্তু কারেক্ট। ওই যে বলছিলাম যে তরলের আয়তন সংকুচিত হইতে পারে চাপে, খুবই সামান্য। তাহলে হ্যাঁ বলো, চাপ প্রয়োগ করলে কি তাপ বৃদ্ধি পাবে? আবার বলো। তরলের উপর চাপ প্রয়োগ করলে কি তাপ বৃদ্ধি পাবে? হ্যাঁ কি পাগলে গেলি নেই? তাপ প্রয়োগ করলে তাপ বৃদ্ধি পাবে মানে কি? মানে চাপ তাপ প্রয়োগ করলে ওহ চাপ ও একটা। আল্লাহ, এগুলাকে মারি গেল। তরলের উপর চাপ প্রয়োগ করলে তাপ বৃদ্ধি পাবে কিনা? আচ্ছা, তোমরা আমাকে বড় বিপদে ফেলে দিতেছো, অনেক বড় বড় প্রশ্ন করতেছো। শোনো, এটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা কোয়েশ্চেন, তাও শুনে রাখো। চাপ আমরা অনেকভাবে দিতে পারি। যেমন ধরো, তোমরা কেউ সাইকেলের চাকায় হাওয়া দিছো, পাম্পার দিয়ে ফুচ্ছ ফুচ্ছ দিছো? সাইকেলের টায়ার ধরে রাখবা না, হাওয়া ঢুকানোর পরে এবার ধরবা, গরম হয়ে যাবে দেখবা। এখন ওই চাকাটাই দেখবা গরম হবে না যদি তুমি আস্তে আস্তে গ্যাস ভরো। তার মানে চাপ কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। আমি যদি অনেক সময় ধরে আস্তে আস্তে চাপ দেই, দ্য টেম্পারেচার উইল নট ইনক্রিজ, বাট ইফ আই প্রেশারাইজ ইট ইন এ ভেরি শর্ট টাইম, ডেফিনেটলি দ্য টেম্পারেচার উইল রাইজ। এবং এটাকে আমরা বলি হচ্ছে, বিশেষ একটা নাম আছে, বলতেছি না এখন, নাম শুনবা তোমরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সো হ্যাঁ, বুঝি নাই। ইংলিশে কি হবে?
আল্লাহরে এটার ইংরেজি তো ভুলে গেলাম, এটার মনে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে নাকি। এই সেতাব আসিস? সেতাব মরে গেছে। আচ্ছা, তোমাদের সেতাব ভাইকে জিজ্ঞেস করবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইংরেজি কি। এটা ফিজিক্সের একটা টপিক, আমি অনেকদিন পড়াই না, আমি ভুলে গেছি। সম্ভবত অ্যাডায়াবেটিক বলে আর কি, আমার খেয়াল নাই। যাই হোক, রুদ্ধতাপীয় মানে বুঝছো তো, তাপটাকে রুদ্ধ করে রাখছে, তাপ শক্তি এদিক ওদিক যাইতে দিচ্ছে না। সো ডেফিনেটলি তাপমাত্রা বেড়ে যাবে। সো এটা নিয়ে আমি এই যে আমাদের জ্ঞানী ভাইয়া বলে দিছি আর কি। ঠিক আছে, যে কোনো কিছু জানা লাগবে ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, আমি মরে গেছি। এবার আসো তাহলে, কারেক্ট আনসার কোনটা হবে? 1 আর 3। 1 আর 3, 1 আর 3 কোথায়? এই যে 1 আর 3। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে? এর ক্ষেত্রে কোনটি শর্ট? কত হবে? আল্লাহ, আমার পড়ার আগে ইতারা পড়ি ফেলেছে। আন্তঃআণবিক শক্তি কম, এ কিটা? এ তো কঠিন। আচ্ছা, আন্তঃআণবিক শক্তি তো কম না, চাপের ফলে অতিমাত্রায় সংকোচনশীল, এটাও ভুল কথা। নির্দিষ্ট আকার ও আয়তন আছে, হ্যাঁ আছে তো বটেই। তাপ ও চাপে অপরিবর্তনশীল, তাপে তো অপরিবর্তনশীল না, চাপেও না হয় অপরিবর্তনশীল হইলো, তাহলে ডেফিনেটলি কারেক্ট আনসার গ নম্বর। তারপরে 24, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি? দেখেন, বলেছিলাম পরীক্ষায় আসে। ভবন। ঘনীভবন। ঘনীভবন। এই বল, ঘনীভবনের ইংরেজি কি? কনডেনসেশন। এটা হচ্ছে কনডেনসেশন। আচ্ছা, আমাকে এবার বলো ঊর্ধ্বপাতনের ইংরেজি কি? সবগুলোর ইংরেজি জানা থাকতে হবে। সাবলিমেশন। সাবলিমেশন, MATION। মৌমিতা কি ইংলিশ ভার্সনের? ওকে আছে এখন? ডিফিউশন। ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন। বাষ্পীভবন, ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন। আর একটা শব্দ আছে ইভাপোরেশন, তোমরা কি শুনছো? হ্যাঁ, ওটার বাংলা কি? ওইটা বোধহয় কোনো জিনিসকে ভ্যাপোরাইজ করা, মানে তাপ দিয়ে ওইটাকে আবার গ্যাসে রূপান্তর করা। আচ্ছা, আমি তো একটু জানি না। ইভাপোরেশনের বাংলাটা হচ্ছে শত বাষ্পীভবন। বাষ্পীভবন মানে সেলফ, নিজে থেকে যেটা ঘটে। তোমার জামা কাপড়, ভিজা জামা কাপড় যে শুকায় গোসলের পরে, বা তোমার শরীর, ভেজা শরীর যে শুকায়, এটা কোন প্রক্রিয়া বলেন তো? ভেপোরাইজেশন নাকি ইভাপোরেশন? ইভাপোরেশন। অর্থাৎ বাইরে থেকে আমি ওইভাবে কোনো হিট দেই না, ওটা রুম টেম্পারেচারেই যা হওয়ার হয় আর কি। সো এটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। তোরা ডিফারেন্সটা বুঝছিস তো? বাষ্পীভবন আর শত বাষ্পীভবন। বাষ্পীভবনটা ঘটে কোন তাপমাত্রায় বলেন তো? বাষ্পীভবনটা ঘটে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই বেটা স্ফুটনাঙ্ক তাপমাত্রায়, মানে যে পদার্থের কথা বলতেছো তার স্ফুটনাঙ্কে ঘটবে। সরিষার তেল হইলে তো আর 100 ডিগ্রি সেলসিয়াসে ঘটবে না, তাই না? ওর স্ফুটনাঙ্কে ঘটবে আর কি। আর রুম টেম্পারেচার লাগে না? এটা যে কোনো তাপমাত্রায়, মানে রুমেও হইতে পারে, রুমের বাইরেও হইতে পারে, মানে বুঝছো তো আমি কি বুঝাইছি? যে কোনো তাপমাত্রায়। মানে কথা হচ্ছে যে শীতকালে কি তোমার জামা কাপড় শুকায় না? শীতকালে তো তাপমাত্রা অনেক কম থাকে। অর্থাৎ যে তাপমাত্রায় থাকুক, ওই তাপমাত্রায় যে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি যে ঘটনাটা ঘটে, ওটাকে আমরা বলে হচ্ছে ইভাপোরেশন। আর তোমার যদি বাইরে থেকে এক্সট্রা হিট দাও, দিয়ে তার স্ফুটনাঙ্কে নিয়ে তারপরে তাকে বাষ্পীভূত করো, ওটাকে আমরা বলে হচ্ছে ভেপোরাইজেশন। বুঝছেন কি আপনারা? ধন্যবাদ। তারপরে 17, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় বলো? গ নাম্বার হওয়ার কথা না? মানে শুধু তাপ প্রয়োগ করলেই তো হবে না, তোমাকে তো স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হবে, তাই না? তারপরে এই তার আর পর নেই, আজকের ক্লাস এই পর্যন্তই। অনেক লম্বা ক্লাস হইলো, 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে। সো তোমরা যে কারোর যে কোনো প্রবলেম হইলে কিন্তু গ্রুপে আলোচনা করবা, ওকে? সো আগামী ক্লাস কবে হবে তোমাদের? আগামী ক্লাস হবে হচ্ছে 16/4-এ, 16/4/2025 দেখা হবে ইনশাল্লাহ। আমি কয়েকদিন একটু টানা ক্লাস নিব, কারণ আমাকে সপ্তাহে সপ্তাহে ঢাকার বাইরে যাইতে হয় তো। সো এখনও আমাদের ঢাকার বাইরের ওই কাজগুলোতে ঈদের বন্ধ চলতেছে, সো এই কারণে আমি যাচ্ছি না। সো এই কয়েকদিন একটু টানা ক্লাস নিয়ে দিই আর কি। আর তোমরা যেহেতু স্কুলে অনেক আগায় গেছো, সো আমাকে একটু তাড়াতাড়ি টান দিতে হবে আর কি। সো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।